সত্যিকারের অর্থে আমাদের কিন্তু আকাবিররা রাজনীতি করেছেন না করেননি? আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি ইন্ডিপেন্ডেন্ট পার্টির নেতা ছিলেন, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন, খেলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই ভূমিতেই শুধু তাই না, আমরা যাকে নিয়ে গর্ব করি উপমহাদেশে এহসান এলাহি জহির 95টি মামলা খেয়েছেন এই রাজনীতি করার জন্য। 1977 সালে তাহারিকি ইস্তেদলাল পার্টি করে এই উপমহাদেশকে জানিয়ে দিয়েছিল আহলে হাদিসরা কতটা দুর্দান্ত রাজনীতি করতে পারে। শুধু তাই না, এই মৌলানা আকরম খাঁ যার নেতৃত্বে এই মানচিত্র এসেছিল, যার নামে এখানে হলও আছে, সেটাও আমাদের একজন কি পূর্বপুরুষ। শুধু তাই নয়, অবিভক্ত ভারতের নেতা মৌলানা আবুল কালাম আজাদ তিনিও কিন্তু চমৎকারভাবে রাজনীতি কিভাবে করেন সেটিও দেখিয়ে দিয়েছেন। সর্বশেষ আরও বহু নিদর্শন আছে বলবেন, কিন্তু আমি আরেকটা বার বলে যাই মৌলানা বাকির কথা। সবাই বলে যে আমরা যেতে পারবো কি যেতে পারবো না। 1946 সালে যখন নির্বাচন হয়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন মন্ত্রিসভা গঠন করেন, সেই সরকার গঠন করেন, সেটার পার্লামেন্ট মেম্বার ছিলেন আমাদের আকাবির মৌলানা আল্লামা আব্দুল্লাহিল বাকি। আলহামদুলিল্লাহ, আমরা আসলে বুঝতে চাই না, বিভিন্ন ফতোয়া বানে আমরা জর্জরিত হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি নামে এই দলটির প্রথম প্রতিষ্ঠা হয় 2006 সালে 2রা জুন। যথাযথ অনুমোদন লাভের পর ঘড়ি মার্কা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য 10টি আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য দলের মতো উক্ত দলটির প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। অতঃপর 2021 সালে 2রা জুন বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি নামে আত্মপ্রকাশ করে। রাজনৈতিক কার্যক্রম চালু রেখে যথানিয়মে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিবন্ধন লাভের জন্য নির্বাচন কমিশনে আবেদন পেশ করা হয়েছে। সম্মানিত সুধী, আজ সমাজে প্রতিটি বিভাগে হাহাকার, ভোট জালিয়াতি, স্বেচ্ছাচারিতা, জুলুম, অত্যাচার, বিচার ব্যবস্থার অনিয়ম, সংবিধান লঙ্ঘন, স্বৈরতন্ত্র ও ভিন্ন মতের ব্যক্তিদের রাজনৈতিক মোকাবেলা না করে কণ্ঠরোধ, অগণতান্ত্রিক আচরণ, গুম, খুন, নিখোঁজ করার মতো ঘটনা ও পুলিশি নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এমতো অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, সিন্ডিকেট তৈরি করে টাকা হাতিয়ে নেওয়া সহ উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচার করে দেশের অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছে। এহেন পরিস্থিতিতে দেশের নৈতিক শিক্ষার উন্নয়ন ও জাতির ঐক্য গ্রহণের মাধ্যমে দেশের প্রতিটি সুনাগরিকের জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, ইসলামী মূল্যবোধ, দেশের মানুষের সার্বিক নিরাপত্তা বিধান সরকারের নৈতিক দায়িত্ব। দেশের এই বিশেষ মুহূর্তে বৈষম্য বিরোধী কোঠা ও ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে তাদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা সত্যিকারের পক্ষে মানুষের জান মালের হেফাজতের জন্য যথাযথ দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের মাগফিরাত কামনা করছি ও তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আবেদন করছি। দেশের গর্বিত সেনাবাহিনী দেশের এই সংকট মুহূর্তে সংবিধানের প্রতি অনুগত থেকে দেশ ও জাতির প্রতি যে গুরুদায়িত্ব পালন করেছেন, সেজন্য তাদের কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে অতিথি, সুধী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের সদাই দৃষ্টি আকর্ষণ করে এই আন্তরিক ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলনের স্বাগত ভাষণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং নিবেদন করছি আপনাদেরকে যে এই সাংবাদিক সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত আপনারা থাকবেন। আমাদের মেহমানগণ ধারাবাহিকভাবে তেনারা আলোচনা করবেন, লিখিত বক্তব্য পেশ করবেন। যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত সুশৃঙ্খলভাবে আপনাদেরকে অবস্থান করার জন্য অনুরোধ রেখে আমি
আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্ষমতাসীনদের পক্ষ থেকে তাদের স্বভাবসুলভ অপ্রত্যাশিত অসংগত বাক্যবাণ প্রয়োগের মাধ্যমে আন্দোলনের আগুনে ঘি ঢেলে তা বহুমাত্রায় বৃদ্ধি করা হয়। এটি শুধুমাত্র কর্তৃত্ববাদী ক্ষমতাসীন একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সাময়িক সফল সংগ্রাম তাই নয়, বরং তা প্রতিটি রাজনৈতিক দল ও যে কোনো অত্যাচারী বৈষম্য সৃষ্টিকারী বলয়ের জন্য এক দীর্ঘস্থায়ী সতর্কবার্তা ও সংশোধনের তাগিদ, তদুপরি ভবিষ্যৎ সুনেতৃত্বের উত্থানের শুভ ইঙ্গিতও বটে। এ মহাসংগ্রামে যারা প্রাণ হারিয়েছে, আমরা তাদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তাদের পর্যাপ্ত আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি। সমাজের বিত্তবান চিকিৎসা সংশ্লিষ্ট সকলের প্রতি উদারভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা সত্যিকার অর্থে মানুষের জানমাল হেফাজতের জন্য যথাযথ দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। সুধীবৃন্দ, এই ন্যায়সঙ্গত সংগ্রামকে স্তব্ধ করার উদ্দেশ্যে কোনো রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনগুলো সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটি ক্ষুদ্র অংশের পক্ষ থেকে সংগঠিত নির্বিচার আক্রমণ, নিপীড়ন, গুলিবর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতি চরম ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছি। জানাচ্ছি ধিক্কার ও নিন্দা। এ জাতীয় ন্যাক্কারজনক কর্মের হুকুমদাতা ও উৎসাহদানকারী সহ সকল সংশ্লিষ্টদের আদালতের কাছে সমর্পণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। দেশের সংখ্যালঘু নাগরিকদের জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তা বিধান করতে হবে এবং তাদের প্রতি সামাজিক দায়িত্ববোধ বাড়াতে হবে। কোথাও কোনো প্রকার দুর্ঘটনা ঘটে থাকলে তার যথাযথ প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা সংবাদপত্র ও প্রচার মাধ্যমের যথাযথ স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। সংবাদ প্রচার ও সাংবাদিকদের বাধাগ্রস্ত করার জন্য যে সকল অ্যাক্ট আছে তা পর্যালোচনাপূর্বক কোনোটা বাতিল ও কোনোটা সংস্কার করতে হবে। চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জানমাল বাজি রেখে রাত দিন জনস্বার্থে ইতিবাচক সংবাদ প্রচার করেছেন, সাহস জুগিয়েছেন, দেশ বিদেশের জনমত কায়েম করেছেন, তাদেরকে কায়মনো বাক্যে ধন্যবাদ জানাচ্ছি। যথাযোগ্য আমানতদার, কর্মঠ ও সাহসী ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকরী নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে নানা রকম বাড়তি সত্যারোপ করে রাজনীতি করতে ইচ্ছুক দলসমূহের সাংবিধানিক উন্মুক্ত অধিকারকে সংকুচিত না করার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের গর্বিত অসম সাহসী ও দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতিরক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি দেশ ও জাতির বিভিন্ন প্রয়োজনীয় বৃহত্তর কল্যাণকর কাজও আঞ্জাম দিয়ে থাকেন। এবারের আন্দোলন
চলাকালীন সংকটময় মুহূর্তে তারা যে অসীম ধৈর্যের সাথে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করেছেন এবং দেশ জাতি স্থিতিশীলতার জন্য অবিস্মরণীয় অবদান রেখেছেন, তার জন্য কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাচ্ছি। দেশ ও জাতির আন্তর্জাতিক মহলকে আস্থায় নিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নিরপেক্ষ সততা ও দক্ষতার সাথে কাজ করবেন, এ কাম্য সময়ের ব্যবধানে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন, এ প্রত্যাশা ব্যক্ত করছি। সফল বিপ্লবের মূল নায়ক আন্দোলনকারী ছাত্র যুবকদের প্রতিনিধিদের মধ্যে থেকে উপদেষ্টা পরিষদের সদস্য করাকে আমরা স্বাগত জানাচ্ছি। তাদের ভেতর থেকে আরও কিছু সদস্যকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করে তাদের যথাযথ মূল্যায়ন করার জন্য আবেদন জানাচ্ছি। মাননীয় উপদেষ্টা পরিষদকে অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, বিচারিক, সংস্কার ও উন্নয়নের ক্ষেত্রে আরও সাহসী পদক্ষেপ নিতে হবে। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বাস্তবভিত্তিক সুদূরপ্রসারী কার্যক্রম হাতে নিতে হবে এবং এক্ষেত্রে সকল হঠকারিতার অবসান ঘটাতে হবে। দেশ, জাতি, ধর্ম, সমাজ, সংস্কৃতি সকল কিছুর অভিজ্ঞ, উচ্চ শিক্ষিত, মার্জিত, রুচিসম্পন্ন স্বজনদের নিয়ে শিক্ষা কমিশন গঠন করতে হবে। উন্নত জাতির সকল কিছুর মূলেই যে সুশিক্ষা, সুদীক্ষা ও উন্নত চরিত্র। প্রিয় বন্ধুগণ, মূলত এ দলটি প্রথম প্রতিষ্ঠা হয় 2006 সালের 2রা জুন। বাংলাদেশ ইনসাফ পার্টি নামে যথাযথ নিবন্ধন লাভের পর আমরা ঘড়ির প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য 10টি আসনে প্রার্থিতা ঘোষণা করে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য দলের মতো তারাও প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। অতঃপর 2021 সালের 2রা জুন বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি নামে আত্মপ্রকাশ করে তাদের রাজনৈতিক কার্যক্রম জারি রাখে। যথানিয়মে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিবন্ধন লাভের জন্য নির্বাচন কমিশনে আবেদন পেশ করে। নির্বাচন কমিশনের আবেদন জমার সিরিয়াল নম্বর 68। বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, উন্নততর সমাজ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ। এটি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী শরিয়া ভিত্তিক অনুশাসনের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করে। আমরা গড়তে চাই এমন সমাজ যেখানে থাকবে না মদ্য, জুয়া, বেশ্যাবৃত্তি, জঙ্গিবাদ, ফ্যাসিবাদ ও দলীয় পেশিশক্তির করাল গ্রাস। এ পার্টি নৈতিকভাবে অহিংস, কারো সাথে স্বঘোষিত শত্রুতা নয়। সকল দলের সম্মানজনক সহ অবস্থান, সৎ কাজের স্বীকৃতি ও অসৎ কাজের নিন্দা ও প্রতিবাদ, সর্বত্র সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার কার্যকর, সুশাসন জারি, নতজন নয় বরং বন্ধুত্ব সুলভ সমমানের বিদেশনীতি, মুসলিম বিশ্বের সাথে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক জোরদার, যথাযোগ্য শিক্ষানীতি ও এর কাম্য সংস্কার ও বাস্তবায়ন, মানবতাপূর্ণ বৈষম্যহীন সমাজনীতি, চাকুরি ও বিভিন্ন নিয়োগ মেধা, সততা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার প্রদান, আইন শৃঙ্খলা রক্ষা,
নিরাপত্তা প্রদানের দ্রুততা পদক্ষেপতা, দেশের সীমান্ত রক্ষায় আরও সাহসী অবস্থান গ্রহণ, দেশ রক্ষায় সামরিক বাহিনীর গৌরবান্বিত অবস্থান, জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে তাদের কার্যকর অবদান, জনসংহতির প্রতি তাদের ইতিবাচক ও প্রশংসনীয় দায়িত্ব পালনের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, অর্থনৈতিক ভারসাম্যহীনতার অবসান, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ ও সার্বিক সুরক্ষা নিশ্চিতকরণ, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন রাষ্ট্রের অতি কথন ও উস্কানিমূলক যথাযথ প্রতিকার। পরিশেষে আবার আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপনপূর্বক সদয় দৃষ্টি আকর্ষণ করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। আমি এস এম আব্দুল লতিফ, মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি। তা আমি দুটি কথা বলবো। ওস্তাদজি অনেক কথা বলেছেন, এটা তার নিজস্ব অভিমত এবং দলীয় অভিমত। যেহেতু আজকে এখানে দলীয় সংবাদ সম্মেলন, তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধিত্ব করি বংশাল থানায়। আমার আপন ছোট ভাই ইসহাক সরকার, যিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আমার ছোট ভাইয়ের নামে বিগত খনি হাসিনা সরকার বাংলাদেশের সর্বোচ্চ 365টি মামলা দায়ের করেছে এবং রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ যাদেরকে সাজাপ্রাপ্ত হিসেবে দণ্ডিত করেছিল তাদের মধ্যে সর্বোচ্চ সাজা এখন তার 20 বছরের সাজা। আমিও বিভিন্ন সময় বিভিন্নভাবে কারাবরণ করেছি। আমি বিগত এই আন্দোলনেও 11 মাস কারাগারে ছিলাম। আমাকে যখনই গ্রেফতার করা হয় আমাকে বেশিরভাগ কাশিমপুর হাই সিকিউরিটিতে রাখা হয়। আপনারা জানেন কিনা জানি না, হাই সিকিউরিটি কারাগারটা কাশিমপুরে 4টা জেল, 1, 2, 3 মহিলা, 4 হলো হাই সিকিউরিটি সর্বোচ্চ সতর্ক অবস্থা। সেখানে 23 ঘন্টা লকআপ, 23 ঘন্টা রুমে থাকতে হয়, 1 ঘন্টার জন্য শুধু হাঁটাহাঁটি করতে দেয়। আপনারা কি জানেন সেই জেলের বেশিরভাগ আসামি কারা? যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। আমি 2টা উদাহরণ দিচ্ছি। আমি এর আগে 2018 সালে যখন কাশিমপুর হাই সিকিউরিটিতে ছিলাম, আমি দেখলাম বিকাল 3:30টার সময় আসরের আজান হচ্ছে পার্শ্ববর্তী মসজিদে। আমি জিজ্ঞেস করলাম এটা এই সময় আজান দিছে। আমি জানি কেন আজান দিছে, কারণ আমি জানি গাজীপুরের বেশিরভাগ মসজিদ আহলে হাদিসের। ওনারা বললেন আমাকে যে এটা জঙ্গিদের মসজিদ। আমি ওস্তাদজির জ্ঞাতার্থে এটা জানানোর জন্য আমার প্রিয় ওস্তাদজি শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম উপস্থিত আছেন। এই কারণে বলছি যে ওনাদের এগুলি জানা প্রয়োজন এবং ভবিষ্যতে ওনারা যে সংগঠন করেছেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব, আমাদের যাতে এই ধরনের অপবাদটা আর ভবিষ্যতে কেউ দিতে না পারে এজন্যই শুধুমাত্র এই কথাটা উপস্থাপন। তারা আমাকে বললো এটা জঙ্গিদের মসজিদ। আমি বললাম আস্তাগফিরুল্লাহ। যতবার আমি জেলে গেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতবার কারাগারে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি বেশিরভাগ সময় কারাগারে যতদিন থেকেছি ইমামতি করার চেষ্টা করেছি। আমাকে সবাই ইমামতি করার সুযোগ দেয়। তো যাই হোক, তারা দেখলো যে আমি বুকে হাত বেঁধে ইমামতি করছি, তার মানে জঙ্গি ইমামতি করছে। পরবর্তী আস্তে আস্তে তাদের বুঝালাম। এরপর এবার যখন গেলাম, এবার কারাগারে দেখলাম যে 100 জনে প্রায় 80 জনই বুকে হাত বেঁধে নামাজ পড়ে এবং সমস্ত আলেম উলামা সবাই আমার আশেপাশে ছিল। আমি যে বিল্ডিংটাতে ছিলাম এই বিল্ডিংটাতে বিএনপিদের মধ্যে শুধু আমি একা ছিলাম, বাকি সব বিভিন্ন ধর্মীয় সংগঠনের, এবং তাদেরকে যে অমানসিক নির্যাতন করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, সেখানে একটা জিনিস দেখলাম যে আমরা যখন জামিন হয়ে যায়, আমরা যখন বেরোতে চাই, বিগত সরকার কি করেছে আমি সেটা উপস্থাপন করছি। আমরা যখন বের হতে চাই তখন ডিবি, সিআইডি, এনএসআই, এসবি, ডিজিএফআই মুখোমুখি হতে হয় জামিনের পরেও। তাদের প্রথম প্রশ্ন কোথায় হাত বেঁধে নামাজ পড়েন।
যদি কেউ বলেছে বুকে হাত বাঁধি, সাথে সাথে আবার মামলা দিয়ে তাকে ব্যাক করে ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। ওস্তাদজি, এই অপবাদ থেকে আমাদের মুক্তির জন্য আপনাদের যা যা করণীয় করবেন, আমরা আপনাদের সাথে আছি। আমি আমার পূর্বপুরুষ হাজী আব্দুল্লাহ সরকার, আপনারা এটা চিনেন, বংশাল বড় মসজিদের গলিটার নাম হাজী আব্দুল্লাহ সরকার লেন, এটা আমার দাদার বাপ। আবার এছাড়াও আমার আরেক দাদা হচ্ছে হাজী ভুট্টু হাজী, এটা ওস্তাদজি খুব ভালো জানেন, হাজী বদরুদ্দিন, যিনি ভুট্টু হাজী নামে পরিচিত। তো যাই হোক, আমরা জমিয়তে আহলে হাদিস হোক কিংবা আহলে হাদিসের যে কোনো সংগঠন হোক, আমরা সবার সাথে আছি। আমাদের জন্য দোয়া করবেন। আমরা পূর্বে আমাদের পূর্বপুরুষরা এই সহিহ আমল এবং আকীদার জন্য যে অবদান রেখে গিয়েছেন, আমরা সর্বাত্মকভাবে আপনাদের পাশে থেকে দিনের খেদমত করার চেষ্টা করব। আমরা দুনিয়া চাই না, আমরা আখিরাত চাই। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কোন ধরনের, আমরা যে দলই করি, সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে মুসলিম। আমি একজন মুসলিম এবং সহিহ আমল ও আকীদার অনুসারী। আমার দ্বারা কিংবা আমার ভাই হোক কিংবা আমার সংগঠনের যারা আছে, এদের দ্বারা যাতে কোনো ধরনের অন্যায় কাজ, গর্হিত কাজ না হয়, আমার জন্য দোয়া করবেন। আমরা সেগুলি ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা একটা বিশাল উদ্যোগ নিয়েছি। বংশাল নর্থ সাউথ রোডে একটা মদের বার আছে, কেন এন্ড কোন। আমরা গত এক সপ্তাহ শুধু বংশালের প্রতিটা মসজিদ থেকে স্বাক্ষর নিয়েছি যাতে এই বারটা উঠে যায়। গতকালকে আমি ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি, তিনিও আমাকে আশ্বস্ত করেছেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আগামী জুমার দিন আমরা বংশালের যে 8টা মসজিদ আছে, আমরা সবাই নর্থ সাউথ রোডে মানববন্ধন করব, এটা এখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক নসিব করেন এবং এখান থেকে আমাদের বংশাল থেকে যাতে এই ধরনের সমস্ত কিছু প্রত্যাহার হয়, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু একটু ইঙ্গিত দিয়েছে, তোমার জানা দরকার প্রেসিডেন্ট জিয়াউর রহমান আহলে হাদিস সমাজের মানুষ, বগুড়া। আমরা যখন 77-78 ঢাকায় পড়ি, বিভিন্ন সেমিনারে গেছে, আমার এই হাতে জিয়াউর রহমান সাহেব সরাসরি মোসাফা হয়েছে। কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছিল, আমি কোরআন তেলাওয়াত করিনি। তার জানাজায় আমি প্রথম কাতারে উপস্থিত ছিলাম। আচ্ছা, এগুলা তার সাথে গেছে, কিন্তু এই সকল ইতিহাস রয়ে গেছে আমাদের সাথে। কাজে তুমি আবার অন্য কিছু মনে করো না। কিন্তু আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে পলিটিক্যাল ক্ষেত্রে। সেটা আবার কিছু মূল্যায়নও আছে, কিছু নির্যাতিত হয়েছে আমরা ওই আমলে। সেটা অবশ্য পার্টির সিদ্ধান্ত ছিল না, বিক্ষিপ্ত ব্যাপারগুলো ছিল। ওই জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যদি আবার পুনরাবির্ভাব হয়, তোমরা এটা ঠেকাবা। বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এমন রক্ত পিপাসু, খুন করে এসে নির্বিকার থাকে, স্বাভাবিক, শত শত খুনের নাই। আবার আগের যেটা ছিল, উনি অল্প বয়স্ক অনভিজ্ঞ মানুষ, কি থেকে কি করে তার কোনো ঠিক ছিল না। কাজেই আমরা ডক্টর প্রফেসর আব্দুল বারী বলে গেছেন, যারা ইসলামের যত কাছে, আমরা তাদের তত কাছে। যারা ইসলাম থেকে যত দূরে, আমরা তত দূরে। সামনে হয়তো বা জোটেরও প্রয়োজন পড়বে, কি করবো সেটা আমাদের পরবর্তী সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আজকের বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির সংবাদ সম্মেলনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সাংবাদিকবৃন্দ, ইতিমধ্যেই আমাদের সামনে জাতীয় বিষয়গুলো নিয়ে আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি ডক্টর মুসলিউদ্দিন স্যার বিস্তারিত আলোচনা করেছেন, খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন সাংবাদিক বন্ধুদের। আমি আপনাদের খেদমতে ঘরোয়াভাবে দুইটি কথা বলতে চাই। স্যার সর্বশেষ ইঙ্গিত দিয়েছেন যে ফতোয়ার জন্য আমরা অনেক কাজ করতে পারি না, এবং এটা চরম বাস্তবতা। এই বাস্তবতা থেকে আমাদের উদ্ধার করার জন্য একসাথে কাজ করার মানসিকতা পোষণ করলেও আমরা এমন ফতোয়া দিয়ে রাখছি যে এখন চাইলেও আমরা জাতীয় পর্যায়ে কাজ করতে পারছি না। কারণ ফতোয়া এমনভাবে দিয়েছি, আমরা কাজ করতে চাইলেও ভক্তবৃন্দ আমাকে
আমাকে এই সমাজ থেকে, এই মানহাজ থেকে, এই আদর্শ থেকে আমাকে বের করে দেবে অবস্থায় আমার করুণ দাঁড়িয়েছে। এবং এজন্যই আমাদের সকলের মুখ খোলা দরকার। আর আহলুল হাদিস কারা, এটা তো আহলে হাদিস একটি সংগঠনের আন্ডারে আমরা আসছি। আহলে হাদিস কারা? আজকে কিন্তু আহলে হাদিস সমাজ বা আহলে হাদিস ছাত্র সমাজ বা আহলে হাদিস জামাতের আহ্বানে আমরা এখানে আসিনি। আমরা এসেছি একটি জাতীয় রাজনৈতিক সংগঠন যারা এই মুহূর্তে সংবাদ সম্মেলন করে আহলে হাদিস সমাজের মুখ রক্ষা করেছেন। এই জন্য আমরা এই সমাবেশে এসেছি। আমরা এসেছি শুধুমাত্র এই জন্য, আহলে হাদিসের যে কোনো সংগঠন জাতীয় ক্ষেত্রে যদি কোনো কাজ করে আমরা সকলেই সেই সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুধু বলতে চাই, যদি আহলুল হাদিসরা নির্বাচনে দাঁড়ায় তখনই বোঝা যাবে বাংলাদেশে কত কোটি কত লক্ষ আহলে হাদিস আছে। নির্বাচনে ভোট পাওয়ার পরে, ভোট গণনা করার পর বোঝা যাবে এদেশে কতজন আহলে হাদিস আছে। আজকে আহলে হাদিস সমাজের ভোট যায় আওয়ামী লীগে, আহলে হাদিস সমাজের ভোট যায় বিএনপিতে, আহলে হাদিস সমাজের ভোট যায় জামাতে। এইটা নিয়ে আমাদের কারো কোনো কথা নাই, কিন্তু আহলুল হাদিস সমাজরা, আহলে হাদিস লোকজন আহলে হাদিসকে ভোট দিবে, এটা নিয়ে যত ফতোয়াবাজি। কাজেই এখন আমাদের মুখ খুলতে হবে। বড় স্বৈরশাসক বিদায় হয়েছে, ছোট ছোট স্বৈরশাসক রয়ে গেছে। প্রতিষ্ঠান, সংগঠন সর্বত্র এবং ফতোয়ার ক্ষেত্রে এই স্বৈরশাসকদের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এদেশের আহলে হাদিস সমাজকে জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ দিতে হবে, মেধাবীদেরকে সুযোগ দিতে হবে, যারা জাতীয় নেতৃত্বে আসতে চায় তাদেরকে সুযোগ করে দিতে হবে। এটাই আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির চিন্তা, তার রাজনৈতিক দর্শন। আমরা এই বিষয়ে ঘন্টার পর ঘন্টা রেফারেন্স সহকারে আলোচনা করতে প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমাদের হৃদয়গুলোকে একসাথে করার, জাতীয়ভাবে কাজ করার, এই দেশ এই সমাজের জন্য, আহলে হাদিস সমাজের জন্য প্রকৃতভাবে কাজ করার তৌফিক দান করুক, আমিন। সকলকে ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ সানাউল্লাহ অমৃতসরী রহিমাহুল্লাহুর রহমান ওনার উত্তরসূরি। সানাউল্লাহ অমৃতসরী রহিমাহুল্লাহ যখন ব্রিটিশের বিরুদ্ধে, ব্রিটিশ আন্দোলনকে বেগবান করার জন্য ওনার প্রয়োজন মনে হয়েছে, তখন সম্পূর্ণ বিপরীত চিন্তাধারার একটি রাজনৈতিক সংগঠন ছিল তখন মুসলিম লীগ। সানাউল্লাহ অমৃতসরী রহিমাহুল্লাহ তিনি মুসলিম লীগে যুক্ত হয়েছিলেন। আমরা সকলেই জানি এহসান ইলাহি জহির শহীদ মিল্লাত রহিমাহুল্লাহ ওনাকে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক ওনার যে 12 সদস্যের ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটে যুক্ত করেছিলেন, ওনাকে প্রদান করেছিলেন। এত বড় পদে থেকেও তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে, প্রেসিডেন্টের যে অবৈধ সুদনীতি ছিল সেই সুদনীতির বিরুদ্ধে কথা বলতে তিনি কুণ্ঠাবোধ করেননি, দ্বিধাবোধ করেননি। ফলশ্রুতিতে যেটা হয়েছে, যেই জিনিসটা এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে, ওনাকে যে গ্রেনেড মেরে হত্যা করা হয়েছে, আমরা যেটুকু জানি যে এই গ্রেনেড হামলায় সেই তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হকের পরোক্ষ ইন্ধন ছিল। যদি এভাবে আমাদের আকাবিরদের রাজনৈতিক বিষয়গুলো, যেমন 47-এর পর দেশ বিভক্ত হবার পরে এই পাকিস্তানের সাংবিধানিক রূপরেখা কি হবে, এই রূপরেখায় বাংলাদেশ থেকেই গেছিল। আমাদের উস্তাদরা স্মরণ করতেছেন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ, উনি এই রূপরেখা উপস্থাপন করেছিলেন। তো আপনারা এই যে উস্তাদরা বলেছেন যে জনগণের কাছাকাছি, আমরা জনগণের জন্য কাজ করব, ফতোয়ার কথা এসছে, নানান কিছু এসছে। তো আমি যেই 2-3টা পয়েন্ট গুরুত্ব সহকারে বলবো, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। এই যে আমার প্রথম পয়েন্ট যেটা আমার উস্তাদের কাছে, এই যে জনগণের জন্য কাজ করব, তো জনগণের জন্য কাজ করতে গেলে যে জনগণের কাছাকাছি যেতে হয়, তো জনগণের কাছাকাছি যাবার জন্য কোনো ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ আপনারা হাতে নিয়েছেন কিনা, বা এই ব্যাপারে আমাদের কোনো গাইড করবেন কিনা, আমার নাম্বার 1 পয়েন্ট এটা। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যেই চলমান যে সম্প্রতি যে আন্দোলনটা ঘটে গেল, একবার প্রশ্ন করেছেন যে আমাদের কি ভূমিকা ছিল। আমাদের হাতে পিঠে এখনো পর্যন্ত রাবার বুলেটের দাগ শুকায় নাই, অনেকে জানেন। এখানে আমরা পিকেটিং করতে গিয়ে রাবার বুলেট খাই নাই,
হরতাল করতে গিয়ে রাবার বুলেট খাই নাই। আমরা যে রাবার বুলেট খেয়েছি, এই যে আন্দোলন, আমার এলাকার ভাই বন্ধু যাতে একটা অন্যায়ভাবে নির্যাতনের, পুলিশি নির্যাতনের শিকার না হয়, যাতে দোকানপাট এগুলো আমার আশেপাশে যেগুলো ছিল আমি রক্ষা করার চেষ্টা করেছি। ফলশ্রুতিতে আমিও কোনো না কোনোভাবে রাবার বুলেটের শিকার আমার হাতে লেগেছে, আমার পিঠে লেগেছে, এখনও শুকায় নাই বলতে গেলে। তো আমরা যেভাবে পেরেছি, আমাদের বড়রা প্রত্যেকেই আমি দেখেছি ম্যাক্সিমামই প্রত্যেকটা মেম্বার থেকে কথা বলেছেন এটা নিয়ে। তো এটা ওনার জানার অভাব ছিল, জানার ঘাটতি ছিল। তো যাই হোক, এই আন্দোলনে যারা বর্তমানে হাসপাতালে কাতরাচ্ছে, তো আমরা অনেককেই দেখতেছি। আমার উস্তাদজিও বলেছেন যে একজনের 10 কোটি টাকা তিনি অ্যানাউন্স করেছেন। তাহলে আমাদের ভূমিকাটা কি? আমরা সেখানে যাচ্ছি কিনা বা গেলে কিভাবে যাচ্ছি, 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর আমি যে কথাটা বলবো, বর্তমানে ঠিক এই মুহূর্তে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা, আমাদের ফেনী কুমিল্লা ডুবে গিয়েছে, খুব পরিস্থিতি একেবারে নাজুক। তো আমরা মানে এখান থেকে, এই বৈঠক থেকে আমাদের কোনো গাইড করা হবে কিনা যে আমরা ফেনী কুমিল্লার জন্য কিছু করতে পারি কিনা, এটা হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট যেটা, যে আমি অনেক দূর থেকে এসেছি, আমি কক্সবাজার থেকে আসছি। তো আমরা মানুষ ছোট, আলহামদুলিল্লাহ আমাদের কলিজাটা অনেক বড়, আমরা মানুষকে বুঝাইতে পারি না আমাদের মনে কি আছে, আমাদের চাওয়া পাওয়া কি। তো আমি একটা কথা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি এবং আপনাদের কাছ থেকে এটার আনসার চাইব। আপনাদেরকে আমরা এইভাবে, আমাদের বড় বলতে আরও আছেন, এই বাংলাদেশে আমাদের সিনিয়র বলতে আরও আছেন, আমরা কি করতে পারি, আমাদের কি করলে আপনাদেরকে আমরা সবাইকে এক টেবিলে দেখতে পাবো, আপনাদের এক টেবিলে আনার জন্য আমরা কি করতে পারি, এই বিষয়ে আমি আপনাদের কাছ থেকে একটা স্পষ্ট ঘোষণা শুনতে চাই এই টেবিল থেকেই। ধন্যবাদ। আমি আমার কথা লম্বা করবো না, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি অনেক দূর থেকে আসছি, আশা করি ওস্তাদরা আমার মনের আশা পূর্ণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই শুরু করছি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি আজকে আসলে খুবই আবেগে আপ্লুত। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি জয়েন করতে পারবো, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে আমি এখানে আসতে পেরেছি। আমি মালয়েশিয়াতে আছি। 15 জুলাই আমি দেশে এসে আন্দোলনের সাক্ষী হয়েছি। আন্দোলনে বিজয় হওয়ার পর স্বৈরাচার সরকারের পতনের পর আমার ভিতরে খুব অস্বস্তি কাজ করছিল। আমি যখন দেখছি যে বিভিন্ন ইসলামিক দলগুলা তারা একত্রিত হচ্ছে, যারা আগে কখনো একসাথে বসার সুযোগ পায়নি বা বসার চেষ্টা করেনি, এখন তারা একসাথে বসছে, কথা বলছে, তাদের ভিতরের যে দ্বন্দ্ব এগুলো দূর করে নিয়ে আসছে, রাজনৈতিকভাবে তারা একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে। ঠিক এই সময় আমার ভিতরটা কেমন যেন লাগছিল যে আমাদের আহলে হাদিসরা কোথায়, আমাদের আহলে হাদিসদের রাজনৈতিক প্ল্যাটফর্ম কোথায়, আমরা কি বসতে পারি না, আমরা কি এই সুযোগটা গ্রহণ করতে পারি না, আমরা কি জাতীয় পর্যায়ে কাজ করতে পারি না, আমরা কি রাষ্ট্রীয়ভাবে অবদান রাখতে পারি না। তারপর আমি আমার শ্রদ্ধেয় স্যারের সাথে কথা বলেছি। আমি স্যারের সাথে কথা বলার পর স্যার আমাকে দাওয়াত দিয়েছে, হাবিব চলে আসো, আজকের দাওয়াত স্যার আমাকে দিয়েছে, চলে আসো। আমাদের আরেক সিনিয়র ভাইয়ের সাথে কথা বলেছি, অনেকের সাথে আমি কথা বলেছি। আমি এটা জানার পরে আমিও দাওয়াত দিয়েছি অনেককে। আমি ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব স্যারের ছেলে আব্দুল্লাহ সাকিব, ডক্টর আব্দুল্লাহ সাকিব ভাইকেও দাওয়াত দিয়েছি। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককেও দাওয়াত দিয়েছি এখানে আসার জন্য। আমি আরো অনেককে দাওয়াত দিয়েছি, কিন্তু আমি সবার কাছ থেকে ভালো ফিডব্যাক পাইনি। কেউ আমাকে বলছে এটা আমাদের আদর্শের সাথে যায় না, আমরা রাজনীতি করি না, আমরা এটা করি না, ওটা করি না, এই অনেক ফতোয়ার চাপও আমি পেয়েছি। গত 16টা বছর আমরা বিদেশে কাটিয়েছি, এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে কথা বলেছি, আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। দেশে আসলে থানা থেকে ফোন দিয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে। আপনারা কি মনে করছেন যে আহলে হাদিস খুব নিরাপদে ছিল? প্রত্যেকটা আহলে হাদিস সংগঠন এই স্বৈরাচার শাসকের দ্বারা জিম্মি হয়েছিল, তারা কাজ করতে পারে নাই, স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। এখন সময় এসেছে
সমস্ত আহলে হাদিসের পক্ষ থেকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম অবশ্যই দরকার, যেটা না হলে নয়। আমরা আহলে হাদিস ঘুমিয়ে থাকার জাতি নয়। আহলে হাদিস তো ঘুমিয়ে থাকার জাতি হতে পারে না। তাদের রক্ত কখনো শীতল নয়, কিন্তু আমাদের রক্তকে শীতল করে দেওয়া হয়েছে ফতোয়ার মাধ্যমে। সুতরাং আজকের এই মঞ্চ থেকে আমি বলতে চাই, গোটা বাংলাদেশের আহলে হাদিসদের পক্ষ থেকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে, যেটা আমাদের শ্রদ্ধেয় ডক্টর স্যারের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আমি সকল আহলে হাদিস সংগঠনের ভাইদেরকে আহ্বান করব, আপনারা সকল প্রকার ফতোয়াবাজি ছেড়ে দিয়ে জাতীয়ভাবে কাজ করার জন্য, রাষ্ট্রীয়ভাবে অবদান রাখার জন্য আমরা অন্তত রাজনৈতিক ক্ষেত্রে এক হয়ে আমরা সামনে এগিয়ে যাই। আর আজকের এই সম্মেলনের পরে যেন আমাদের জাতীয় সম্মেলন হয়, সমস্ত আহলে হাদিসকে একসাথে করে, বাংলাদেশের সমস্ত আহলে হাদিস প্ল্যাটফর্মকে একসাথে নিয়ে আমরা যেন জাতীয় সম্মেলনে আমাদের আগামীর ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ যেন আমরা জাতির কাছে ক্লিয়ার করে সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال الله عز وجل وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এই সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের কর্মী ও শুভাকাঙ্ক্ষী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, এবং সেই সাথে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি যে আজকে এই কনফারেন্সে এসে অনেকের সাথেই সাক্ষাৎ হচ্ছে। আমরা একটি নতুন যুগের প্রত্যাশায় প্রহর গুনব, এবং এ লক্ষ্যে আমাদের অনেকগুলো কর্মসূচি হয়তো আজকে নির্ধারিত হবে, সেটা আমরা জানতে পারবো। মূলত এই জানার জন্যই আজকে আসা, এবং আমি বিদগ্ধ আলেমদের কাছ থেকে এবং এই নবগঠিত কিংবা নতুন করে আবারও জাগরিত এই সংগঠনের কর্মসূচি সম্পর্কে আমরা অবহিত হব। মূলত এই লক্ষ্যে আজকে অংশগ্রহণ করা। এখানে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হবে এটা আমারও জানা ছিল না, তো এজন্য ধন্যবাদ প্রকাশ করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলার সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের বিভিন্ন বক্তাই আলোচনা করেছেন আমার আগে। আমাদের বোধহয় অনেকগুলো পয়েন্ট আউট করা হয়ে গেছে, যেগুলো হয়তো আমারও বলার কথা ছিল, বলার মনের কথা আর কি, যেটা বিভিন্ন মহলে আমরা বলি। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আমরা যারা আহলুল হাদিস আছি, সংখ্যাটা যেটা তানজিল বলেছেন যে ভোটের অধিকার দিলেই হয়তো বোঝা যাবে প্রকৃত সংখ্যাটা কত। আমরা কেউ কখনো এটা 2 কোটি 2.5 কোটি বলছি, কখনো এই সংখ্যাটা গিয়ে 4-এ ঠেকাচ্ছি, কিন্তু আসলেই আমরা কতজন এটা আমাদের কর্ম দিয়ে আসলে প্রমাণ করতে হবে। তো এই প্রমাণ দেওয়ার যেমন একটা ক্ষেত্র এটা হতে পারে, তেমনি ভাবে আমার যেটা দাবি থাকবে সেটা হলো যে আমরা এত সংখ্যক আহলুল হাদিস এই সমাজে বাস করি, এ দেশে কিংবা ভারত উপমহাদেশেও যে আমাদের আহলুল হাদিসদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, তো সেই ইতিহাসগুলো আমাদের আগামী প্রজন্ম কি ঠিকভাবে জানতে পারছে? আমাদের শঙ্কার জায়গাটা কিন্তু এখানে, যে গৌরবোজ্জ্বল ইতিহাস বাংলাদেশ এবং ভারত উপমহাদেশের বুকে আহলুল হাদিসদের রয়েছে, সেই ইতিহাস কিন্তু আমাদের আগামী প্রজন্ম ঠিকভাবে জানতে পারছে না। এই না জানার পেছনের অন্যতম কিছু কারণও হচ্ছে, সেটাও আলোচনায় চলে এসেছে, যে আমাদেরকে আমাদের মত প্রকাশের স্বাধীনতাটাও ঠিকভাবে দেয়া হচ্ছে না। আমরা আমাদের অতীতকে স্মরণ করার সুযোগটা পাচ্ছি না ঠিকভাবে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার, এই জায়গাগুলো সংস্কার হওয়া দরকার। সেই সাথে
বিভিন্ন শায়েখের বিভিন্ন রকম যে বক্তব্য, এক এক শায়েখের এক এক রকমের ফতোয়া, এ কারণে কিন্তু আহলুল হাদিসরা যদিও পীরতন্ত্রকে বিশ্বাস করে না, কিন্তু আজকে এটা অনিবার্য সত্য কথা যে আজকে পীর এর শব্দের বদলে আজকে শায়েখ শব্দটা জাস্ট যুক্ত হয়েছে আহলে হাদিসদের মধ্যেই। আমরা পীরের বিরোধিতা করছি, পীরতন্ত্রের বিরোধিতা করছি, কিন্তু প্রকারান্তরে নিজেরাই আমরা অনেকেই এক্ষেত্রে আবার শায়েখ পূজা করছি। এক এক গোত্রের লোকেরা, এক এক সমাজের তরুণ ও যুবকরা, তারা এক এক শায়েখকে আমরা আমাদের মাথার তাজ করে নিয়ে আমরা তার কথা মতো চলছি। তাহলে এটা তো আহলুল হাদিসদের মানহাজ হতে পারে না। এই জন্য আমার জোর দাবি থাকবে, এখানে অনেক বিজ্ঞ বিদগ্ধ আলেম আমার ওস্তাদ সমতুল্য সকলে আছেন, আহলুল হাদিসদের যতগুলো সেক্টর রয়েছে সকলের কাছে আমাদের পৌঁছা দরকার, এবং পৌঁছে তাদের কাছে বিনীতভাবে আমাদের আরজ থাকা উচিত যে যে কোনো ইস্যুতে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে আপনি আপনার মতো করে ফাতোয়া দেন, হয়তো এগুলো লিখিতও আছে, কিন্তু যে জায়গাগুলোতে ইজতিহাদ করার সুযোগ আছে, যে জায়গাগুলোতে আমাদের এই জাতীয় ইস্যু জড়িত, আন্তর্জাতিক ইস্যু জড়িত, এই সেক্টরগুলোতে ফাতোয়া দেওয়ার আগে অবশ্যই আহলুল হাদিসদের প্রথিতযশা আলেমদের সকলের একসঙ্গে এক জায়গায় বসে সমন্বিত সিদ্ধান্ত দেওয়া দরকার। অন্যথায় আপনি আপনার মতো করে একটা ফতোয়া দিলেন, কিন্তু আহলুল হাদিসদের আরেক সমাজ তারা এটার সাথে একমত পোষণ করছে না। ফলত আমরা বিভিন্ন জায়গায় আজকে এই যে আহলুল হাদিসদের এই যে চলমান ইস্যুতেও বা কদিন আগের ইস্যুতেও কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়েছে যে আহলুল হাদিসদের অবদানটা কোথায় ছিল। হ্যাঁ, আমরা উত্তর হয়তো দিতে পারবো যে আমরা মাঠে ময়দানে হয়তো সশরীরে থাকতে পারিনি, কিন্তু আমরা ইমানের দ্বিতীয় স্তরের ভূমিকা পালন করেছি, যে বিল লিসান, জিহ্বা দিয়ে আমরা প্রতিবাদ করেছি, মসজিদের খুতবা আলোচনা করেছি, যে কোনো সভা সেমিনারে কথা বলার সুযোগ পেলেই বলেছি। এ কথা সত্য, কিন্তু এটা আপনাকে আমাকে আজকে বলে এস্টাবলিশ করতে হচ্ছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে তো তা করতে হচ্ছে না। তারা তো অন্যদের আমল দেখেই সন্তুষ্ট, কিন্তু আমাদের বেলায় কেন প্রশ্ন আসে? তার মানে এই জায়গাগুলোতেও আমাদের অন্ধকার আছে, এই অন্ধকারগুলো দূর হওয়া দরকার। আমি আশা করব যে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, হয়তো আমি এটা বলবো না যে এটাই প্রথম এটাই শেষ, তা নয়, হয়তো আরো একাধিক প্ল্যাটফর্ম আমাদের হতে পারে, আসতে পারে, কিন্তু সেক্ষেত্রেও আমাদের সমন্বিত এই জায়গাগুলোতে কাজ করার দরকার, এটা নিয়ে আমাদের ভাবা দরকার। তা আমি সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, যেখানে একটা বিশেষ দিক আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু মিল্লাতের ইমাম ঘোষণা করেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরক্ষণে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে আবার পাল্টা জিজ্ঞেস করেছেন যে অমিন যুররিয়াতি, আপনি আমাকে ইমাম করলেন ঠিক আছে, কিন্তু আমার পরবর্তীতে যারা আসবে, আমার উত্তরাধিকার, তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা কিন্তু সেখানে চমৎকার ইন্ডিকেশন দিয়েছেন, সেটি হচ্ছে যে লা ইয়ানালু আহদিয যালিমিন, যে এই ইমামাতের হকদার, এর উত্তরসূরি হওয়ার যে যোগ্যতা, এটা তারা এর যোগ্য বিবেচিত হবে না তোমার সন্তান হলেও, যদি তারা জুলমের সাথে থাকে। তাহলে এই জায়গাতেও কিন্তু আমাদেরকে অনড় থাকতে হবে। আহলুল হাদিসদের মধ্যে হলেও আমাদের মানে এই যে একটা বলয়ের মধ্যে, আমরা একটা বৃত্তের মধ্যে আটকে পড়ে আছি, যে যারা অনেকে জুলুমের সাথে সম্পৃক্ত, এখান থেকে আমাদের উদ্ধার হওয়া দরকার, এবং আমাদেরও যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে জুলুমকে হটিয়ে দিয়ে সেখানে ন্যায় বিচার এবং আদলকে প্রতিষ্ঠা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। এটুকু বলি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, অনেক চড়াই উতরাই পার করে, অনেক আশা আকাঙ্ক্ষা এবং অনেক ত্যাগ দীক্ষার পরে আমরা এই যে বাংলাদেশের যে এখন পরিবর্তিত পরিস্থিতি পেয়েছি, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটা আশার প্রত্যাশা নিয়ে আমরা আজকে এই ইনসাফ পার্টির যে সম্মেলন বা যে প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি, এই যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি মারুফ পাটোয়ারি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে আমরা আমাদের উস্তাদ ডক্টর মসলিউদ্দিন সাহেবের বক্তব্য অনলাইনে বিভিন্নভাবে আমরা শুনতেছি, জানতেছি। আমাদের যে স্বাধীনতার ইতিহাস এবং যে আমাদের যে বাংলাদেশের যে মূল যে ইতিহাসগুলো, এই ইতিহাসগুলো আমরা দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে আমরা এই জিনিসগুলো জানতে পারতেছি।
এখন এখানে আমরা যারা আহলুল হাদিস, আমি ব্যক্তিগতভাবে আহলুল হাদিস মানহাজের মানুষ, আহলুল হাদিস প্ল্যাটফর্মে দীর্ঘ প্রায় 1 যুগের মতো আমি আছি। এই আহলুল হাদিস প্ল্যাটফর্মে থাকায় এখানে বিভিন্ন ধরনের যে সমস্যা, আমরা তো আহলুল হাদিস এখন বলতেছি, অনেকে তো আহলুল হাদিস নিজেকে পরিচয় দিতে যাচ্ছেন না। আমরা তো রাজনৈতিক গণতান্ত্রিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসবো, সেটা তো একটা মানে একটা এখনো একটা বড় ছকের ব্যাপার। তাই সেই জায়গাটা থেকে যে আমরা তো একটা গণ্ডির মধ্যে আবদ্ধ আছি। আমি ব্যক্তিগতভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স, বাংলাদেশের চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী যে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স, ওটার কোঅর্ডিনেটর দায়িত্ব পালন করছি। ওখানে আমি মানে অনেক বড় ধরনের কার্যক্রমের সাথে আমি সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ। তা আমি দেখলাম যে আসলে যে কোনো জায়গাতে যাই, যখন আমি প্রকাশ্যে নিজেকে আহলুল হাদিস বলি, তখন সেখানে আমাকে ছোট, অনেক জায়গায় আমাকে আমার প্ল্যাটফর্ম বড়, কিন্তু আমি দেখি যে আমার অবস্থানটা ছোট। তো সেই জায়গাটাতে আমি মনে করি আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে। আমাদের স্বাধীনতার ইতিহাস সেই আপনার 1905 ইংরেজি বঙ্গভঙ্গ থেকে আমাদের এই যে বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, পরবর্তীতে 47-এ আমাদের আব্দুল্লাহ আল কাফির শাইখ, ওনার দলিলগুলো আমাদের সামনে আছে। আর মানে এই যে টোটাল আমাদের ইতিহাসগুলো যে আমরা ইতিমধ্যে জানতে পারছি, তা আল্লাহর মেহেরবানি আমরা মানে অনেক দেরি করে ফেলছি, আমরা শেষ ট্রেনে হইলেও আমরা উঠতে পারছি। এটাই আল্লাহর দরবারে আমরা আমাদের মানে শুকরিয়া যে আমরা শেষ ট্রেনে হইলেও আমরা উঠতে পারছি। কারণ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা যেতে হলে, আপনার ভয়েস রেজ করতে হলে আপনার একটা প্ল্যাটফর্ম লাগবেই, নাহলে আপনি কিসের কথা বলবেন? ধরেন আমাদের অনেকে যদি কেউ একজনকে জিজ্ঞেস করে, ভাই আপনার পরিচয় কি, তো পরিচয় কি, আমি আমার পরিচয় দিতে পারি না। আপনি কি আওয়ামী লীগ করেন? না ভাই, আমি তো আওয়ামী লীগ করি না। আপনি কি বিএনপি করেন? না, আমি তো বিএনপি করি না। আপনি কি জামাত করেন? না, আমি তো জামাত করি না। তাহলে আপনি কোন দল করেন? আমার পরিচয়টা আমি ক্লিয়ার করতে পারি না। সেই জায়গাটাতে দাঁড়ায় যে আমরা সাংগঠনিকভাবে যে একটা মানে অবলম্বন পাইছি, খড়কুটার মতন যে অবলম্বন পাইছি, এই অবলম্বনটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমরা নিজেরা আলাপ আলোচনা করে আমরা সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে আমরা সেই জায়গাগুলোকে আমরা করবো। আমাদের এখানে তো ইতিমধ্যে আমাদের আরেকজন সম্মানিত শায়েখ এখানে অলরেডি আমাদের এখানে বসে আছেন। তা আমাদের যে শায়েখরা যারা আছেন তাদেরকে আমরা কানেক্ট করব। যারা সবাই হয়তো আসবেন না এখানে, মানে এই যে প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম, এখানে এমন না যে সবাই এখানে আসবেন। এখানে সব আলেমী এক জায়গায় এক টেবিলে বসার ওই জায়গাটা আমার মনে হয় একটু আছে। সবাই এক পয়েন্টে আসবে না, সবাই একমতে আসবে না। আপনি ভালো কাজ করেন, আমি ভালো কাজ করি, আমার দূর থেকে আমার জন্য দোয়া করবে, আমি চাই ওই দোয়ার লোকগুলো। আর আমাদের যে সাংগঠনিক কাঠামো, সাংগঠনিক অ্যাক্টিভিটিস, শায়েখ তো এতদিন চিন্তা করছেন। এখন যেহেতু আমরা আরো কিছু মানুষজন আছে, আমরা সারা বাংলাদেশে কিভাবে সাংগঠনিক কার্যক্রমগুলোকে বেগবান করা যায়, সিনক্রোনাইজ করা যায়, কিভাবে মানে প্রতিটা জেলায় থানায় কমিটিগুলোকে করে, ওনার একটা আলাদা একটা ব্যাকআপ আছে, আহলুল হাদিস সমাজের মানে প্ল্যাটফর্ম আছে, সেইটা একটা। এখানে আমাদেরকে সিনক্রোনাইজ করে ফেলতে হবে। আমাদের রাজনৈতিক দল, রাজনৈতিক থিঙ্কিং একটা, আমাদের দাওয়াতি কার্যক্রম, এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটা কোনো দাওয়াতি প্ল্যাটফর্ম না। এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত বিষয়। এই জায়গাটাই আমার মনে হয় একটু ফাইন্ড আউট করতে হবে। আমাদের যে আমরা যে আজকে 20 বছর 25 বছর আমরা ইয়াং জেনারেশন যে আহলুল হাদিস দেখছি, আমরা এতদিন দাওয়াতি কাজ করছি, আমরা সমাজ সংস্কারের জন্য আমরা নিজেদেরকে তৈরি করছি। এখন আমাদের কিছু কাজ করার আছে। এটার জন্য আমি সম্মানিত আমার উস্তাদদের আস্তে আস্তে গাইডলাইন পাবো, আমরা কিভাবে সাংগঠনিকভাবে আমাদের সারা বাংলাদেশে এবং আমাদের সৌদি আরব, আমাদের মালয়েশিয়া কিভাবে আমাদের কমিটি করব। আমি একটা মানবাধিকার সংগঠনের সাথে ছিলাম বহু বছর। আমি ইন্ডিয়াতে কমিটি করছি, নেপালে কমিটি করছি, ভুটানে কমিটি করছি, সে মানবাধিকার সংগঠন, এবং সেটা একটা জাতীয় পর্যায়ের সংগঠন। তা আমি দেখছি যে আপনি যদি ভালো একটা ফরম্যাট দেন, তাহলে সংগঠনটা আস্তে আস্তে আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, আমাদের সরকার পরিচালনা করার দরকার না, আমরা তাদেরকে আমাদের জায়গায়, আমাদের অবস্থান, আমাদের চেয়ারে টেবিলে থেকে আমরা তাদেরকে পরামর্শ দিব। আমাদের ক্ষমতার দরকার নেই, ঠিক আছে? তারপর আমরা যে পরামর্শ দিব, আমাদেরকে ডাকবে এই যে রাষ্ট্রপতি, এই যে দেশের এত পটপনি, আমাদেরকে তো কেউ ডাকে নাই। কিন্তু আমাদের প্রত্যেক একজন মানুষের অনেক যোগ্যতা আছে, তো আমাদেরকে কেউ ডাকে না, কারণ আমাদের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নাই। এই প্ল্যাটফর্মটা আমি এখানে আশা করতেছি যে আমাদের এটা দরকার। এই জায়গাটাই আমি প্রত্যাশা করি আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে। আমি আমার সম্মানিত ওস্তাদদের নিয়ে সবাইকে ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,
আপনারা জানেন যে আমরা বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি আজকে নবজাগরণে উদ্দীপিত হয়ে কার্যক্রম চালু করতে যাচ্ছে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা কি সাংগঠনিকভাবে, সামাজিকভাবে এই সমাজে নতুন না পুরাতন? পুরাতন না? আমাদের বিশাল এক জনগোষ্ঠী আছে। আমরা কখনো বলি না যে এটি আহলুল হাদিসদের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম, এরকম আমরা কখনো দাবি করি না, কারণ রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আগামীতে আমরা প্রত্যেকটি জেলায়, থানায়, ইউনিয়নে, ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটি জায়গায়, বিশেষ করে আমাদের 44টি জেলা বা 40টি জেলা, সামনে 6 মাস আমাদের টার্গেট, প্রত্যেকটি জায়গায় আমাদের কমিটি থাকবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমরা এই সামনে যে প্রোগ্রামগুলো হাতে নিতে যাব, প্রত্যেকটি জেলায় জেলায় উপজেলায় সুধী সমাবেশ, সেই সমাবেশে আমাদের সমমনা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কমিটি করে আগামীতে আমাদের রাজনৈতিক অবস্থানকে আরো সুস্পষ্ট এবং সুদৃঢ় করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুবই সংক্ষেপে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ গোলাম আজম, প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমার বক্তব্য এই 3 পৃষ্ঠায় লিখিত স্বাগত ভাষণে আমি সব বলেছি। তো আবারও এই জন্য শরণাপন্ন হলাম যে আমাদের এই ইনসাফ পার্টি, এখন তো জাতীয় ইনসাফ পার্টি করেছে, তো এটা শুরু হয় কখন? 6 সালের পর থেকেই, এবং ওনাদের নির্দেশেই একই দিনে আমি 2 জায়গায় এই অংশগ্রহণ করেছিলাম, গাইবান্ধা পাস, নাটোর সদর পাস। তো এটা চট করে হয় নাই, এর কারণে কি হয়েছে, বহু ঝামেলা আসছে, অনেক শক্ত নিজেদেরকে হতে হয়েছে। তো আমি এতটুকু বলতে চাচ্ছি যে এই 2006 সালের পর থেকে নিয়ে আস্তে আস্তে বিভিন্নভাবে এ পর্যন্ত এগিয়ে আসছে। আমরা জেলা, এই যে বর্তমান নির্বাচন কমিশনের যে আমাদের ফাইল অবস্থান করছে, এখনো আমাদের কিছু জিনিস বাকি আছে। দীর্ঘদিন এখানে এস.এম. আব্দুল লতিফ ভাই আছেন, মৌলানা কফিল উদ্দিন আছেন, দিনের পর দিন, মাসের পর মাস এই পল্টনে এই ফাইলগুলো গোছাতে হয়েছে। দীর্ঘদিন টাকা কে দিয়েছে, কোর্ট থেকে আসছে, যখন যেভাবে পেয়েছি সেভাবে। এই যে আজকে যেটা হচ্ছে, চলছে, উনি বলেছেন আমাদের প্রধান অতিথি যে ছাত্রের যে ফসল যেটা দেখতেছে এটা একদিনে হয় নাই, তারা দীর্ঘদিনে এটা ভিতরে গচ্ছিত করেছে, তারপরে এটাকে বাস্ট করার পরে এই ফলাফল আসছে। তো আজকে যে ফসল দেখছেন এটা কিন্তু খুব সহজে হয়নি, দীর্ঘদিন ধরে বহু ধরনের অবস্থান থেকে আমরা এ পর্বে আসতে পেরেছি। কিছুদিন আগে এই অবস্থান যখন কেউ তো আগায় না, বড় বড় বিবৃতি দেয়, সে বিবৃতি বড় এরকম আপনার টেবিল সামনে নিয়ে অনেক বড় ধরনের অবস্থান, একেবারে বড় চেয়ার থেকে ঘরের মধ্যে থেকে অনেক কিছুই বলা বলি করছে, কিন্তু মাঠে আসার ডাকলে পাওয়া যায় না। তো আমরা দেখলাম যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি, এটা কিন্তু ভালো করে দেখবেন, আমরা যেই আসবে শুধু আহলে হাদিস না, যারা জাতীয়ভাবে কাজ করতে চায় তাদেরও এখানে আসার সুযোগ আছে। তো আমরা সাংবাদিক সম্মেলনে একটা পর্ব গেছে, সব কথা সেখানে আমি পেশ করি নেই। তো এখন যেটা বলবো যে কি করব আমরা, এই মুহূর্তে একটা সাংবাদিক সম্মেলন করার দরকার, টাকা কোথায়? এই যে খরচ হচ্ছে, আমরা তো জেলা গঠন করতে পারিনি, তেমন 5-7টা 10টা জেলা গঠন করেছি, শাখা, তারপর সিস্টেমে আমরা যেতে পারিনি। একটা প্রোগ্রাম করলাম 3 দিনের, একেবারে খুব তড়িঘড়ি করে, আমাদের প্রধান অতিথি ছিলেন আমার সাথে, অনেকগুলো জেলা, তো গাড়ির বিল দিলাম প্রায় 20,000-এর মতো। তো এগুলো কোত্থেকে আসে, কে দেয়? এই যে প্রোগ্রাম চলছে, যখন আমরা বৈঠক করি এই ইন্তেজামের জন্য, তখন প্রথম শায়েখ আব্দুস সামাদ সালাফি, চেনেন, আমাদের বাংলাদেশ আহলে হাদিস জামাতের আমির, মোহতারাম আমির, এখনও উনি আছেন অসুস্থ হয়ে,
আল্লাহ তাকে শেফায়ে কামেলা ও আজেলা দান করুন, বলুন আমিন। তো আমি বললাম যে এটা তো অর্থের দরকার। আমাদের মহতরাম প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, উনি আমাকে দিয়ে রেখেছেন বিশ্বাস করে, কিন্তু আমি বলেছি যে এই যে আমি আগাবো, উনি যে দিক নির্দেশনা দেয় আমি চেষ্টা করি, সময় দিই শত ব্যস্ততার মধ্যে দিয়েও, তো আমি আগাবো, কিন্তু এই আগানো পূর্বের আগানোর মতো না, আপনাকে সক্রিয় হতে হবে। যদি আপনি মাঠে আসেন, মূল দায়িত্বে আসেন, তাহলে আমি আগাবো। তো উনি রাজি হয়েছেন, যার ফলে আমরা একটা ঘরোয়া বৈঠক করে কেন্দ্রীয়ভাবে মিটিং করে, তো প্রথম 20,000 টাকা আব্দুল আহাদ আমাদের এই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বর্তমানে, তারপরে এই দিয়ে চলছিল। ছেলেরা আবুডুবু আমি প্রথম ছিলাম কয়েকদিন, তারপরে মাঝখানে 2 দিন ছিলাম না। তো যাই হোক, এই তারা বিভিন্নভাবে এটাকে অ্যারেঞ্জ করেছে। তো প্রথম এসে দেখে অবস্থান বুঝে তখন 10,000 টাকা আগে এখানে বের করে দিয়েছি। তো এইভাবেই কিন্তু চলছে। তা আমি আজকে এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, আমাদেরই অবস্থান থেকে বিভিন্ন বক্তা বক্তৃতা দিয়েছেন, সেটা কোনো দিক থেকে কম না, যথেষ্ট ভূমিকা তারা পালন করেছেন, এবং এটা সারা বিশ্বব্যাপী আজকে কিন্তু প্রচার হবে, যা আমরা এতদিন করতে পারিনি। সাংবাদিক সম্মেলন আমরা একবার করেছিলাম, ওই যে শুরুর পরেই ওনার নেতৃত্বে, উনি তখন সরাসরি প্রেসিডেন্ট ছিলেন। তো তারপরে আবার আমাদেরকে ঝিমিয়ে যেতে হয়েছে, যে চাপ এসেছিল, ওই যে আমরা দুর্বল, সেটা আমরা সহ্য করতে পারিনি। এখন যদি আপনারা প্রতিটি জেলায়, অনেকগুলো জেলা, অনেকগুলো আসন আমরা লাভ করতে পারবো, একই সময়ে একই দিনে গাইবান্ধাতে টাকা 10,000 করে মাত্র ছিল জামানত, সাবমিট করে আবার নাটোরে এসেছি। তো এখন তো লোকেরও অভাব নেই। তো এই জন্য আমি বলবো যে সময় আমাদের শেষ হয়ে গেছে। আমাদের আরও একজন শায়েক আছেন, আজকে আমরা সিদ্ধান্ত নেব সার্বিকভাবে, অনেক জেলার লোক এখানে আছেন, যে আমরা কিভাবে এটাকে দুর্বার গতিতে আমরা এগিয়ে নিতে পারি। জেলা, উপজেলা, তারপরে বিভিন্ন থানা, বিভিন্নভাবে আমরা যেটা আমাদের ছাত্র সমাজের যেটা মূল কর্ণধার তৌহিদ বিন তোফাজ্জল আপনাদের সামনে ঘোষণা দিয়েছেন। তো আমি বলবো যে এই ব্যাপারে আমাদের কিছু আগে আসতে হবে, অর্থনৈতিক অবস্থানটা, যেমন এটা কিভাবে চলবে, কেমনে চলবে। তো আমি এদেরকে বলেছি যে আল্লাহ চালাবে, নিরাশ হওয়ার কিছু নাই। তো এসে যেটুকু অবস্থান ছিল ইনশাল্লাহ, তো এখন আপনারা যারা এখানে আছেন, এটা পাড়ি দিয়ে এবং সামনে যে আমরা আগাবো এবং বিভিন্ন পদক্ষেপ নেব, তো এই ব্যাপারে আপনাদের আর্থিক সহযোগিতা আমি কামনা করছি। আপনারা যে যা পারেন, আজকে এখানে ইনশাল্লাহ আমরা একটা তালিকাও করতে পারি, অথবা পকেটে যেভাবে আছে আমাদের একটা অফিস আমরা নেওয়ার জন্য গত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেন্দ্রীয়ভাবে আমরা পল্টনের আশপাশে একটা উপযুক্ত জায়গায় একটা কেন্দ্রীয় অফিস আমরা নেব ইনশাআল্লাহ। সেখানে আমাদের একজন যোগ্য লোক থাকবেন এবং আমাদের সেখানে যাতায়াত হবে, আমাদের নেতৃবৃন্দ সেখানে বসার ব্যবস্থাপনা থাকবে, সকলের টেবিল থাকবে বিভিন্নভাবে। তো এই জন্য অর্থের দরকার, অর্থ ছাড়া কিছুই হবে না। এই জন্য আমি যারা বিত্তবান আছেন, বংশাল থেকে নিয়ে শুরু করে আমরা নামিনি, এ পর্যন্ত চাই নেই, এইগুলো যে করেছি নিজেরা, যখন যা লেগেছে সেদিন বসেছি কত টাকা খরচ হবে, আমি 10,000, অমুক 20,000, 5,000 এইভাবে দিয়ে চেষ্টা করেছি, কিন্তু সে দিয়ে এখানে এসে যেটুকু হিসাব নিয়ে এসে তা হয় না, এখনো গ্যাপ পড়ে আছে, আর সামনে তো আমাদের অনেকগুলো কাজ বাকি আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে যেভাবে পারেন সেই অবস্থান থেকে আর্থিক সহযোগিতা এখানে করবেন। আর এই যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কর্মকাণ্ড বাদ দিয়ে আজকে এখানে উপস্থিত হয়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং এই অনুষ্ঠানটাকে সৌন্দর্য করেছেন, এর জন্য আমি আন্তরিকভাবে এই প্রোগ্রামের বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির সভাপতি হিসাবে আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একটা নতুন নামের ব্যানারে আসার এবং কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তা আমি আসলে সংক্ষেপে কিছু কথা বলবো। আমি প্রথম থেকে ছিলাম না, যে যখন থেকে আসি তখন থেকে যতটুকু আমি শুনলাম তার আলোকে কিছু কথা বলবো। সেটা হলো, আমরা অবশ্য একটা সুযোগ পেয়েছি, একটা সময় এসেছে দেখে এই ধরনের একটা প্রোগ্রাম করার আমরা সুযোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ। আমি গত সরকারের আমলে আমাদেরকে তো তহমত দেওয়া হয়, অপবাদ দেওয়া হয় যে আমরা ওই কি আওয়ামী সরকারের বা এই জালেম সরকারের কি দরবারি আলেম, এইভাবে আমরা অনেক অপবাদ সহ্য করেছি। এই জন্য আমি দুইটা মাত্র ছোট্ট করে ঘটনা বলে আমার বক্তব্য আপনাদের সামনে সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। আমি নিজে কঠিনভাবে ভুক্তভোগী। আমি ঢাকা শহরে যে উত্তরখানে বাড়ি, মানে সরকারি দলের এক নেতা আমার রাস্তা বন্ধ করে দিয়েছে, আমি আর আমার একটা গাড়ি আছে জানেন, আর বের হইতে পারবো না, ঢুকতে পারবো না। এই রাস্তা খুলতে আমার 45 লক্ষ টাকা গেছে। আর আমি নাকি বা আমরা নাকি দরবারি আলেম ছিলাম। এই মুহূর্তে আমার জমিতে হিন্দুরা মন্দির করে ফেলেছে। গত বছর উকিলের কাছে গেলাম যে এটা কি ব্যবস্থা করা যায়। আমরা শিরকের বিরুদ্ধে, মূর্তি মন্দিরের বিরুদ্ধে কথা বলি, ইসলামের কথা বলতে গেলে, তাওহীদের কথা বলতে গেলে এগুলো চলে আসা অনিবার্য। আর আমার জায়গার উপরেই মন্দির করে ফেলেছে। মানে হিন্দুদের জায়গা কিনে নিয়েছিলাম, তো ওদের টাকা নিয়েছে ঠিকই, আমার কাছে বিক্রি করেছে, দলিল দিয়েছে, কিন্তু জমিটার মায়া বলতে পারে না, ওরা মন্দির বানায় নিছে। এক অ্যাডভোকেটের কাছে গেলাম পরামর্শ নিতে, বলছে সর্বনাশ, মসজিদ হলে হয়তো, এটা মন্দির, এইটার ব্যাপারে মামলা লড়াই যাইতে পারবো। আমরা দরবারি আলেম, হ্যাঁ, আমরা কি কম নির্যাতনের শিকার হয়েছি নাকি? তো এইসবেরই প্রেক্ষাপটে এই ধরনের আমরা একটা প্রোগ্রাম দেখছি। তো এখানেও আমরা যাই করি না কেন, আমি যে আয়াতটা পাঠ করেছি সেটা হলো, আল্লাহ বলছেন, হে রাসূল কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য হবে। কিন্তু আমি এখানে এসে শুনলাম যে জাতীয় পার্টি করতে হলে এখানে আল্লাহর জন্য ছাড়াও হইতে পারে। এটা আমি অবশ্যই সমালোচনা করি, যেহেতু মুসলিউদ্দিন ভাই এরকম একটা ইশারা ইঙ্গিত দিয়েছেন। আর আমরা তো অবশ্যই, যেহেতু আমরা সহি আকীদার ভাইদের এটা প্ল্যাটফর্ম দাবি করতেছি, আমরা সহি আকীদা কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, কোনো সুযোগে বিচ্যুত হইতে পারবো না। এক সেকেন্ডের জন্য বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। সবকিছুই কি আয়াত কি বলছে, আমার জীবন, আমার মরণ, জীবনে যা কিছু করব, মরণের সময় পর্যন্ত যা কিছু করব, আমার মৃত্যুটাও আল্লাহ রব্বুল আলামিনের রেজামন্দির উপরে হবে, তার সন্তুষ্টির পথে হবে। এটাই হলো আসল কথা। অতএব আমাদের যাই বলি না কেন, জাতীয় পার্টি, এটার মাধ্যমে আমরা দ্বীনের কাজ করব, দাওয়াতের কাজ করব, আকীদার কাজ করব। আমরা মুসলিমরা রাজনীতি করব। আমরা শুনেছি না, আমরা তো আলেমরাও তো বলে ইসলামী রাজনীতি, অন ইসলামী রাজনীতি আর ইসলামী রাজনীতি। এই যে আলাউদ্দিন সরকার সাহেব বলে দিলেন না, আমাদের বাংলাদেশের রাজনীতি কিসের উপরে কায়েম? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, আর কি, আর জাতীয়বাদ।
এগুলো ওটা বলছি, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়বাদ, সমাজতন্ত্র, এগুলোর সাথে ইসলামের যেহেতু সম্পর্ক নাই, আমাদেরও সম্পর্ক থাকবে না, কখনোই এগুলোর সাথে আমরা সম্পর্ক রাখি না। তবে আমাদের অবশ্যই যে রাজনৈতিক আমাদের স্বার্থ, এই রাজনৈতিক স্বার্থ আমরা উদ্ধার করব। এখানেও আমাদের এটাকে আমরা ইসলামী রাজনীতি হিসেবে ব্যবহার করতে পারি। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। ঐক্য কিন্তু শক্তি। আমরা ঐক্যবদ্ধ শুধু শব্দটা বলি, কিন্তু এই ঐক্যবদ্ধ হওয়া আমাদের দ্বারা হয় না। আমরা কখনো ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া অবলম্বন করি না। ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে দুনিয়াবী স্বার্থ উদ্ধার করা যায়, দ্বীনি স্বার্থ বা দুনিয়াবী স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া যায়, দ্বীনি স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া যায়। দুনিয়াবী স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া যায় তার নজির দেখাই দিল ছাত্ররা। কি তাদের স্বার্থটা? কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। এখানে কে এসেছে? সবাই এসেছে দুনিয়াবী স্বার্থে। এখানে মুসলমান এসেছে, হিন্দু এসেছে, খ্রিস্টান এসেছে, হ্যাঁ, সব দলের লোক এসেছে, দিয়ে তারা দেখাই দিল যে ঐক্যের কি দাম, ঐক্যের কি শক্তি দেখাই দিল। আচ্ছা বলেন তো, এই যে ছাত্ররা, আমাদের বাংলাদেশে 95% মুসলমান, 95% মুসলমানরা কি এরকম একটা সিন ক্রিয়েট করতে পারতো না? কেন? নামে মুসলমান, এরা নামে মুসলমান। মসজিদুল হারামের খতিবের জরিপ অনুযায়ী বাংলাদেশ তো আরো বেশি, পৃথিবীর মধ্যে আকীদাগতভাবে তারাও মুসলিম বলা যায় না। তাদের কোরআনে যে মুসলিম মুমিন বলা হয়েছে, এই মুমিনের সাথে মিলবে না। শতকরা 1999 জন মুসলমান, 800 কোটি নাকি মুসলমান বলা হয়, 800 কোটি মুসলমান, এর মধ্যে 1999 জনই প্রকৃত মুসলমান না। আকীদার দৃষ্টিতে যদি আপনি মুসলমান খুঁজেন, নাই। উনি বলে দিয়েছেন যেগুলো ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান, ভৌগোলিক মুসলমানেরা। আচ্ছা, আমরা 95% মুসলিমের দেশে দেখলাম যে কিভাবে ছাত্ররা ঐক্যবদ্ধ আন্দোলন করে সরকার হটাই দিল। যেই সরকারের ব্যাপারে বাঘা বাঘা রাজনীতিবিদ এবং বড় বড় রাজনৈতিক দল বঞ্চিত হয়ে গেছিল। না, এটা একটা দৈত্যাকার একটা দল, সরকার, একে আমরা হটাইতে পারবো না, এরকম একটা বুঝ কাজ করতেছিল। আলহামদুলিল্লাহ, ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে তারা চলে গেছে, বিদায় হইতে বাধ্য হয়ে গেছে, পালিয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ, তা এই জন্য আমরা বলবো, অবশ্যই আহলে হাদিস মুসলমানদের এইরকম একটা ঐক্যবদ্ধ চেষ্টা হওয়া কি খুব কঠিন? ছাত্রদের আন্দোলনের মতো করে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন কি করতে পারি না? কিন্তু এর কি দোষণীয়? শুধু ছাত্রদের জন্য জায়েজ আছে, আমাদের জন্য জায়েজ নাই। আর আমরা এই যে কিছুক্ষণ আগে বলল আব্দুল লতিফ ভাই, 600 কোটি মুসলমান, তো 6 কোটি আহলে হাদিস বাংলাদেশে। এই 6 কোটি আহলে হাদিস ধরেন 3 কোটি যদি তারা ঐক্যবদ্ধ হয়, তো এরকম ছাত্রদের চাইতে বড় একটা সমাগম এই ঢাকা শহরে হইতে পারে। কিন্তু আমরা আহলে হাদিস, কিসের আহলে হাদিস? আমরা আহলে হাদিস হয়ে আছি। এর মধ্যে দেখা যাবে যে ওই যে মসজিদুল হারামের খতিবের জরিপ এখানেও কার্যকর। আহলে হাদিস নামে আহলে হাদিস, কামে আহলে হাদিস আপনি খুঁজে পাবেন না। এর মধ্যে বেনামাজি আহলে হাদিস, 98% বেনামাজি। আর আকীদাগতভাবে এই যে যখন সমাজতন্ত্রী আহলে হাদিস, এই যে যখন কি বলে গণতন্ত্রী আহলে হাদিস, ধর্মনিরপেক্ষ আহলে হাদিস, নাউজুবিল্লাহ, এগুলো হইতে পারে? এখন আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হইতে হবে, কারণ আহলে হাদিস ছাড়া যারা বাংলাদেশে আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে। এমন একটা পরিবেশ, এই পরিবেশে তারা মনে করতেছে যে তারা ইসলামী রাষ্ট্র করে ফেলবে। এই জন্য ইসলামী যত দলগুলো আছে, আহলে হাদিস বাদ দিয়ে, আহলে হাদিস আপনাদেরকে নিবে না,
তারা যে ঐক্যবদ্ধ একটা দল করতেছে, ঐক্য ফ্রন্ট করতেছে, ঐক্য জোট গঠন করতেছে, এগুলোর মধ্যে কারা আছে? দেওবন্দি, বেরেলবি, কবর পূজারি, মাজার পূজারি, পীর পূজারি, এরা। আপনি গেলেও আপনাকে নিবে না, আপনি গেলেও আপনাকে নিবে না, আর আপনি যেতেও পারবেন না। কারণ কি? তার সাথে গিয়ে যদি আপনি ঐক্যবদ্ধ হয়ে যদি সরকার গঠনও করেন, তাহলে আপনার ইরানের মতো হইতে হবে, আফগানিস্তানের মতো হইতে হবে। ইরানে কি করেছিল? আহলে হাদিসদেরকে সবাইকে নিয়ে, সুন্নিদেরকে সবাইকে নিয়ে সে 2টা পর্ব তারা দেশ গঠন করলো। কি হয়েছে ফলাফল? সুন্নি মুসলমান একটাও নাই। ইরানের সুন্নি মুসলমান হলো 3 ভাগ হয়ে গেছে। 1 ভাগ সুন্নিকে হত্যা করে ফেলেছে, আর 1 ভাগ সুন্নি দেখেছে যে আমাকেও তো হত্যা করে ফেলবে, পালিয়ে জান বাঁচিয়েছে। আর এক দল সুন্নি, তারা শিয়া হয়ে গেছে। এখন 0 বলা যেতে পারে। ইরানে কোনো সুন্নি নাই। কিসের আহলে হাদিস? সুন্নি মুসলমানও নাই, হানাফি সুন্নি বলে। আফগানিস্তানও আহলে হাদিসদের। আমার এক বন্ধু মদিনা ইউনিভার্সিটির আমার ক্লাস ফ্রেন্ড নুরুল হুদা, সে বলছিল যে আমরা যাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কি বলে আমেরিকাকে তাড়াইলাম, তারপরে এর আগে রাশিয়াকে তাড়াইলাম, নাস্তিকদেরকে তাড়াইলাম, এই মুসলমানরাই আমার এখন ফতোয়া দিচ্ছে যে একজন আহলে হাদিস হত্যা করতে পারলে 100 জন রুশি হত্যা করার চেয়েও বেশি সওয়াব। এই ফতোয়া আমার কাছে, সে নিজে বলছে। আমরা এই অবস্থায় পড়ে যাব। এই জন্য অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হইতে হবে। আর এই রাজনৈতিক কিসের জন্য? দাওয়াতি স্বার্থ উদ্ধারের জন্য। সহিহ আকীদা প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমরা এই গণনায় আর মুখে উচ্চারণের মতো এটা আমার হবে না। কি বলে, আমরা এরকম করতে চাই না। সত্যিকার অর্থে এটাকে আমরা নিছক রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করব না। এটাকে আমরা অবশ্যই আকীদা প্রচারের, এটা সহি দাওয়াত প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে আমরা চাই। কেউ বলতেছে এটা দাওয়াত প্রচার, আবার এরকম কথা শুনেছি ফতোয়া চলবে না। ফতোয়া ছাড়া কিছু হবে? এটা কেমন কথা? ফতোয়া তো অবশ্যই হইতে হবে। আপনি আলেম ছাড়া চলতে পারবেন? আলেমদের ফতোয়া ছাড়া? আপনাদের আলেমদের ফতোয়ায় কোথায় নিষেধ করা হয়েছে? আলেমদের ফতোয়ায় হাদিস দ্বারাও কি বলা হয়েছে যে যদিও আমরা গণতন্ত্রকে কুফরি মনে করি, 1 সেকেন্ডের জন্য গণতন্ত্র ইসলামী কোনো জিনিস, ধর্মনিরপেক্ষতাকে ইসলাম বা এটা ইসলামে মুসলিমরা গ্রহণ করতে পারে, এটা অ্যাপ্লাই করতে পারে, এই আকীদা পোষণ করা যাবে না। ইনসাফ পার্টির সদস্য হলেও এটা জায়েজ নাই, নাহলে আপনার আহলে হাদিস কাটা যাবে, আপনার সহিহ আকীদা কাটা যাবে। এই ধারণা, এই বিশ্বাস আপনার মাথায় থাকতে হবে, অবশ্যই থাকা জরুরি। কিন্তু এখানে আমরা কি করতে হবে? আহলে হাদিসদের, বর্তমান আহলে হাদিস দ্বারাও ফতোয়া দিয়েছে কি, এই যে বর্তমান গণতন্ত্র কুফরি তন্ত্র, ধর্মনিরপেক্ষতা কুফরি তন্ত্র, এটা মেনে নেওয়ার পর, এটা বিশ্বাস, এটা আকীদা বিশ্বাস পোষণ করার পরও আলেমরা, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন যে যদি আপনি মনে করেন যে, বা আপনারা মনে করেন যে অমুক ব্যক্তিকে যদি আমার এলাকার জন্য নির্বাচন করা যায় তো তার মাধ্যমে ক্ষতি কম হবে, জুলুম কম হবে, দুর্নীতি কম হবে, তার মাধ্যমে আমি দাওয়াতি এবং আকীদাগত কি বলে ফায়দা হাসিল করতে পারবো, তাহলে এমন ব্যক্তিকে এই কুফরি গণতন্ত্রের ভিত্তিতেও সমর্থন দেওয়া যায়, ভোট দেওয়া যায়। কে বলছে? ফতোয়া তো পাওয়া গেল, ফতোয়া পাওয়া গেল না? আরো অনেকে এরকম ফতোয়া দিয়েছেন। কিন্তু আপনি কেন করতেছেন? এটা আমার আহলে হাদিস দাওয়াত প্রচারের জন্য। তা ওরাও তো বলে বাক স্বাধীনতা আছে, এদের এই যে প্রচলিত রাজনীতিতে বাক স্বাধীনতা আছে, কিন্তু এই বাক স্বাধীনতার অর্থ কি তাদের কাছে? শুধু আল্লাহর কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না, সহিহ আকীদার কথা বলা যাবে না, মানহাজের কথা বলা যাবে না। আপনি নাজায়েজ কথা, হারাম কথা, নাজায়েজ দৃষ্টিভঙ্গি যত আছে সব আপনি বলতে পারবেন। এটা বাক স্বাধীনতা?
এই ফালতু বাকস্বাধীনতাকে আমরা ধ্বংস করে দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো বাকস্বাধীনতা নাই, কোরআনের বিরুদ্ধে কোনো বাকস্বাধীনতা হইতে পারে না। নোংরামির বাকস্বাধীনতা বন্ধ করতে হবে, বন্ধ হওয়া উচিত। কিন্তু আল্লাহর কথার বিরোধিতা করা, আল্লাহর দ্বীনের বিরোধিতা করা, রসুলের বিরোধিতা করা, আর ইসলামী আইনের বিরোধিতা করা, ইসলামী নিয়মের বিরোধিতা করা, এই বাকস্বাধীনতার কথা, এমনকি নোংরামির বাকস্বাধীনতা, ল্যাংটা হওয়ারও স্বাধীনতা পায় এইসব নোংরা রাজনীতির ভিতরে। যাই হোক, তবে একটা ছোট্ট কথা প্রস্তাব আমি দিয়ে শেষ করব। কুয়েতে আমি 2 বছর ছিলাম। কুয়েতের সালাফিরা তারাও কিন্তু রাজনীতিতে ভূমিকা রাখত। কি করেছিল তারা কুয়েতের যত সালাফি তাদের ভোটগুলো জমা রেখে দিয়েছে। একটা ভোটও কাউকে দেওয়া হবে না যদি আমাদের শর্ত না মানা হয়। আমাদের এই শর্ত, আমাদের এই নিয়ম, এই নিয়মে আমরা ভোট দিব। হয়তো কোনো একটা আমরা যদি জিততে নাও পারি, এটাই সম্ভাবনা বেশি। আমরা যে ছোট্ট নতুন করে দল গঠন করে আমরা যে জিতে যাব, এইটার আশা করা যায় না। তারপরও যে গণতান্ত্রিক নিয়মে, আমি একটা ফেসবুকে ছোট্ট একটা কথা বারবার প্রচার হয়েছে দেখি, যে যেই দেশে গণতন্ত্র চালু হয়েছে ওই দেশে কোনো স্বাধীনতা আসতে পারে না, সম্ভব না। সরকার দল স্বাধীন আর বাকি সব দল হলো পরাধীন। কুয়েতের কথা বলতে গিয়ে আচ্ছা বললাম, বলছে ওরা সবগুলো কুয়েতের সালাফিরা তারা ভোট দিয়ে ইসলামী স্বার্থ, দাওয়াতি স্বার্থ অর্জন করার জন্য ভোটগুলো সবাই একত্র রাখছে। সালাফি তাদের ভোট এক জায়গায়, যে এখন আমরা যেহেতু ওই যে দল গঠন করে না, বহু দল একত্র হয়ে সরকার গঠন করে, তখন যাদের সরকার গঠন করার প্রয়োজন তাদের সাথে গিয়ে বসে যে আমাদের এতগুলো ভোট আছে, এই ভোটগুলো দেব, আমাদের যদি এই স্বার্থ এই শর্ত পূরণ করা হয় তাহলে আমার একটা ভোটও ওয়েস্টেজ গেল না। প্রত্যেকটা ভোট আমার স্বার্থে, দাওয়াতের স্বার্থে, আকীদার স্বার্থে, আহলে হাদিস স্বার্থে ব্যবহার হলো। এরকম আমরা যদি করতে পারি তাহলে এই ফতোয়ার সুফল আরও আমরা বেশি পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ যেন আল্লাহর স্বার্থে, পরকালের স্বার্থে আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একটি বড় বিষয় আপনারা জানেন, এই যে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি বা ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার যে এই তত্ত্ব নিয়ে বিভিন্ন দিন থেকে কাজ করছেন, এর একটি বড় বিষয় হচ্ছে এখানে উদারতা। এই মঞ্চে এসে আমাদের যদি কোনো ত্রুটি থাকে সেটার উপর আপনি কথা বলতে পারবেন। এখানে বিভিন্ন ইলমি মোনাকাশা হবে, মোনাজারা হবে, কিন্তু সংঘবদ্ধ আহলে হাদিস জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে নেমে সকল প্রকার শরিয়া বিরোধী চক্রকে নস্যাৎ করার জন্য এই বাংলার ভূমিতে কাজ করতে হবে ইনশাআল্লাহ। উনি সর্বশেষে যে কথা বলেছিলেন এটাই হচ্ছে কথা, যে কুয়েতে রাজনীতি আছে, মিশরে আহলে হাদিসরা রাজনীতি করে, ইন্ডিয়ায় প্রভাবক শক্তি হিসেবে আহলে হাদিসরা আছে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে বাংলার মাটিতে আহলে হাদিসরা রাজনীতি করবে না। এক ভুয়া ফতোয়া দিয়ে পীর মুরিদি কায়েম করা হয়েছে, শাইখ পূজা কায়েম করা হয়েছে। এখান থেকে আমরা উঠে আসতে চাই। সত্যিকারের অর্থে আমরা বিভিন্ন তর্ক বিতর্ক আছে, সেকুলারিজম নিয়ে, ডেমোক্রেসি নিয়ে বহু বিতর্ক আছে। যারা ইন্ডিয়াতে মুসলমান তাদের জন্য সেকুলারিজম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি ওখানে সেকুলারিজম না থাকে ইন্ডিয়ার মুসলিমরা কাজ করতে পারবে না। আমেরিকায় এই অস্ত্র দিয়ে মসজিদে সেকুলারিজম থাকার কারণে কি করছে, মুসলমানরা নামাজ পড়ছে। সেকুলারিজমের মেলা ভার্সিটালিটি আছে, উস্তাদরা জানেন, কিন্তু উনি আবার শেষে চমৎকার ব্যাখ্যা দিয়ে প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি সামনে কাজ করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কিছু ডিডাকটিভ পদ্ধতি আছে, ইন্ডাকটিভ পদ্ধতি আছে। উপর থেকে শুরু করে নিচে নামতে হয়, নিচের থেকে শুরু করে আবার উপরে উঠতে হয়। কাজে এই নিয়ে বিতর্ক থাকবে। কোথার থেকে শুরু করব
আর কোন পর্যন্ত যাব। এদেশে রাজনীতি আমি যেভাবে করতে চাই ওইভাবে করার সুযোগ কেউ আমাকে দেবে না, ফিল্ড আমার জন্য কেউ প্রস্তুত করে রাখে নাই। ওয়াজের মাঠ প্রস্তুত আছে, মাদ্রাসার মাঠও প্রস্তুত, তারপরেও মন্দির বানায়, মসজিদের মাঠও প্রস্তুত আছে, এটা তো আছে, কিন্তু রাজনৈতিক মাঠ কণ্টকাকীর্ণ। আজকে যদি এইখানেই ঘোষণা দিতাম মসজিদ বানাবো, হয়তো 50,000 টাকা উঠে যেত। কোনো মসজিদে যদি আমি সামনের সপ্তাহে আহতদের জন্য সাহায্য চাই, 2-1 লাখ টাকা উঠে যাবে। কিন্তু এই প্ল্যাটফর্ম দাঁড় করানো অত সোজা না, বক্তৃতা খুবই সহজ। সম্মানিত উপস্থিতি, আর একবার যদি দাঁড়িয়ে যায় সেটা মহাশক্তি, তার সামনে আর কোনো শক্তি নাই। দীর্ঘদিন কাজ করতে 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 তিলে তিলে এটাকে গড়ে তুলতে হয়। সম্মানিত উপস্থিতি, যেটা আমার বক্তব্যই বলেছিলাম, আলেমেরা প্রচুর কাজ করে প্ল্যাটফর্ম রেডি করেছিলেন, কিন্তু নেতা বানাইতে বাধ্য হয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাকে, যে বেনামাজেই ছিল এবং শিয়া। আজকে বহুত কাজ করছেন ইসলামপন্থীরা, নানান পন্থীরা, কিন্তু শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিতে হলো, যার 14 গোষ্ঠী আমরা উদ্ধার করেছি বছরের পর বছর। পরিস্থিতি, কাজে পলিটিক্যাল পরিস্থিতি এক এক সময় এক এক রকম দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, যেটা আমরা করতে চাই এখন, গোছালোভাবে কাজ করতে হবে। লতিফ ভাই যেটা বললেন সেটা আবেগের কথা, স্বপ্নে তাবিজ পাওয়া যাবে না, এটা খুব ধীর স্থিরভাবে আগাতে হবে। কাজ আমরা শুরু করেছিলাম, সেখানে ফতোয়া বলতে সব ফতোয়া না, শেখ যেটা বলেছেন, ফতোয়া বলতে মাঠে নামায় দেওয়া, 5 টান দেওয়া, আবার উল্টা ফতোয়া দেওয়া, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা। আর ফতোয়ার ভাগ আছে, কোন জায়গায় কোন কোন বিষয়টা। এখন আমাদের যেগুলো সামনে কাজ, সেটা হলো আমাদের জরিপ চালানোতে আমরা 27 আসনে মূলত সংখ্যাগরিষ্ঠ, তার সাথে হয়তো 5-10টা যোগ হবে, 50টাই আমাদের টার্গেট। এটা হলো মূল কথা। পল্টনে একটা অফিস নিতে হবে, অফিস পাড়াতেই নিতে হয়। আমাদের একজন শেখ নিজে 10 কোটি টাকা দান করে দিলেন, পয়সা পাইলেন কই? মানুষই দিয়েছে। আর আপনারা যদি রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করতে চান, তাহলে অফিস নিতে হবে। এটা বলেন, আমার একটা ছাপরা ঘরের কোণা দান করেছি, সেখানে বসে বসেই কাজ হয়, সেখানেই সাইনবোর্ডটা লাগানো হয়েছে, সত্যিকার কথা যেটা। তারপরে মেলা কাহিনী, এই যে আজকে লোকজন এসেছে, শুভে কোথায় থাকে কোথায়, এগুলো আপনার দৃষ্টি দিতে হবে। 2-4-5 হাজার টাকার কাজও না, 2-4-5 লাখ টাকা করে দিতে হবে। এটা হলো বাস্তবতা। না, ওইটা আপনার দিতে হবে, সত্যিকার কথা। আমাদের জনসমর্থন আছে, আমাদের জায়গা আছে, আমাদের আলেম ওলামারা কাছাকাছি চলে আসবেন, সে ধারাবাহিকতা শুরু হয়েছে, কিন্তু আমাদের উপর থেকে কাজটা দেখাতে হবে। কাউন্সিল করতে হবে। আমাদের কাউন্সিল শেষ হয়ে গেছে, কমিটি শেষ হয়ে গেছে 2023 সালের জুনে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমাদের এখানে মাঝামাঝি টাইমটা চলছে আমাদের আহ্বায়ক কমিটির মাধ্যমে। সামনে 2-3 মাসের মধ্যে কাউন্সিল করে কমিটি পুনর্গঠন করতে হবে, কেন্দ্রীয় কমিটি, এবং কাউন্সিলর যারা হবেন তাদের কাজ করে যেতে হবে, ওই জন্য প্রস্তুতি নিতে হবে। এটা প্রেসিডিয়াম গঠন করতে হবে। মুরব্বীরা মুরব্বী হয়ে গেছেন, আলাউদ্দিন সরকার সাহেব, বড় ভাইরা যারা প্রথম ছিলেন, তাদেরকে আর এই যুবকদের কাতারে রেখে কাজ নেওয়া সম্ভব না, মিশাও সমস্যা না, সম্ভব না। কাজেই মুরব্বীদের নিয়ে প্রেসিডিয়াম গঠন করতে হবে, সেটা না চিন্তা করতে হবে। এই যে সামান্য কাজটা করতে কত যে পেশাল বাড়তে হয়েছে, কত জায়গায় ব্যানার এরকম করছো কে, তোমার এই অনুষ্ঠান সূচি এরকম হইল কে, তারপরে খাওয়ার কি করছো ইত্যাদিতে বানান এরকম হইল কেন, এই ঘরে বসে বসে পেশাল বাড়তে বাড়তে সাংবাদিক সম্মেলনে কি হবে বক্তব্য, ওটা লেখো, তারপরে প্রেস রিলিজ লেখো, দুনিয়ার কাম ঘরে বসে 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 বসেই এক মাথা খারাপ কম হয়নি। তারপরে যথেষ্ট পরিশ্রম করছে তৌহিদ ওরা জাকারিয়া, তারপর ফরকান, অধ্যাপক রেজাউল করিম এসে আবার আরেকটা সংশোধন করেছে, শর্ট করেছে। তো আব্দুল লতিফ সাংবাদিক মানুষ, ও সহযোগিতা করেছে। যেটা দেখতেছেন এর পেছনে প্রচুর মেধা দিতে হয়। আর এই যে ইতিহাসগুলো ঘাইটা ছোট করা, সংক্ষেপ করা,
বিশাল আবর্জনা লেখা যায়, কিন্তু ছোট্ট করে নিয়ে আসা খুবই কঠিন কাজ, ধারাবাহিকতায়। এজন্য গবেষণা সেক্টরের দরকার, বসার দরকার, চিন্তা করা দরকার, লেখা দরকার। স্টেট তো কায়েম করবেন, এখন কে করবেন? এই বাংলাদেশ দারুল হারম না দারুল ইসলাম? কি ফতোয়া দিবেন হুজুর? আমি তো ফতোয়া দেব না, আমি মুফতি না। এই প্রশ্ন করেছিলেন সালাউদ্দিন ওয়াইসি, আসাদুদ্দিন ওয়াইসির বাবা, সৌদি আরব আমি তখন ছিলাম। কয় उलमा लोग सिर्फ मेरे बारे में तनकीद करते हैं, तो मैंने पूछा उलमा को, आप फरमाइए कि हिंदुस्तान दारुल इस्लाम है या दारुल हर्ब? এই বাংলাদেশ দারুল ইসলাম দারুল হারব। আলোচনা তো বহুত করলেন, ফতোয়াটা দেন দেখি। আচ্ছা, যাই হোক, বিরাট গবেষণার দরকার, নেতৃত্বের গবেষণার দরকার, রাষ্ট্রীয় গবেষণার দরকার, মন্ত্রী। আমি ইসলামিক ইউনিভার্সিটি শিক্ষকতা করি, আন্দোলনী ছাত্রদেরকে বলি, কালকে যদি ইসলামিক স্টেট গঠিত হয়, একটা লোক দেখো যে জজ হতে পারবে, ইসলামিক কোর্টের জজ হওয়ার মতো যোগ্যতা সারা বাংলাদেশ ঘেটে দুইটা লোক দেখো। 5টার কথা আমি বলছি না, বক্তব্য তো খুব দিচ্ছ। 5টা ব্যান্ড যদি গঠন করতে হয়, 5টা জজ দাও দেখি, যে বিচার ব্যবস্থা জানে, হাজার ফতোয়া সে পড়েছে, কোন জায়গায় কি করবে। ইসলামিক পররাষ্ট্রনীতির ব্যাপারে কি করবা তুমি, পররাষ্ট্র কাকে চালাবা? এই যে অর্থ নিয়ে প্রশ্ন করলো, 3টা জবাব দিয়ে আমি থেমে দিলাম। কিন্তু সারা পৃথিবীর অর্থ ব্যবস্থার সামনে ইসলামিক অর্থ ব্যবস্থা কি একটা ফতোয়া দিব, ইসলামী ব্যাংক হারাম, ঝাড়ুদার হওয়া হারাম, তাহলে আপনি চালাবেন কি করে? আবার উনি আবার মাদ্রাসার নিচে লিখে দিবেন যে আমার মাদ্রাসার অ্যাকাউন্ট আমার ইসলামী ব্যাংক এত, এদিকে হারাম ফতোয়া দেবেন, নিজ দেওয়ার ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। ওনা কঠিন পরিশ্রম করে দীর্ঘদিন অতটুকু দাঁড় করাতে পেরেছেন। আগে ধন্যবাদ দেন, ফতোয়াটা আসতে দেন। টিভির সামনে যাওয়া হারাম হারাম শুনলাম চিরেছে। যখন কুয়েতে গেলাম, আমাদের এই ভাই কি কারা কয় না, শেখ আব্দুর রাজ্জাক মানে ইউসুফ ভাই গেছেন, তখন বললাম যে ভাই এখন টিভির সামনে যাবেন কিভাবে? আগে তো এত উল্টা, এই যে কঠিন কঠিন ফতোয়া দিলেন, এখন কি হবে? মুসলিউদ্দিন ভাই ভুলই তো হলো। আচ্ছা, তো এই যে রাজনৈতিক ফতোয়া, উপস্থিত ফতোয়া, টিভির ফতোয়া, সারা বাংলাদেশের কেউ পারেনি। 1960 সালে 40টা প্রশ্ন করা হয়েছিল শাসনতন্ত্র কমিশন থেকে, আপনাদেরকে জবাব দেন, ইসলামিক রাষ্ট্র চান, পররাষ্ট্রনীতির কি হবে, অর্থনীতির কি হবে, রাজনীতির কি হবে, বিচার ব্যবস্থা কি হবে, ব্যাংকিং ব্যবস্থার কি হবে, কেউ জবাব দিতে পারেনি। কাফি সাহেব শুধু জবাব দেওয়া শুরু করলেন। 39টা প্রশ্নের জবাব দিতে দিতে ফজরের আজান হলো। এই পিত্ত রোগী ছিলেন, এক হাতে এই যে বুক টিপতেছেন, আর এক হাতে লিখতেছেন, ওই অবস্থায় ফজরের আজানের সময় তার মৃত্যু হলো। সারা দেশের সকল আলেমেরা সেখানে বসা ছিলেন আশপাশ দিয়ে, কাফি সাহেব কিন্তু সেটা লুকায় ফেলেছে। পাকিস্তানের শাসন সংবিধান চাইলো পাকিস্তান সরকার, मोदी साहब लिखलन कि आप लिखने से दस्तूर लिखने से कोई फायदा नहीं है, किस तरह कायम होगा इस्लामी हुकूमत, किस तरह कायम होती है। आंदोलনের দিকগুলো দেখালেন। কাফি সাহেব মনে করলেন মুসলিম লীগ ইসলামিক রাষ্ট্র কায়েমই করবে, উনি সংবিধান লিখেই দিলেন পাকিস্তানের ইসলামী শাসন সংবিধান। কোনোটাই হয় নাই, আন্দোলনও কায়েম হয় নাই, শাসনতন্ত্র কায়েম হয়নি, কিন্তু তিনি লিখে গেছেন 2টা বই। এই যে চাইতেছি, 2টাই ছিল আব্বার স্টক, আমি হারিয়ে ফেলেছি। এই যে সারা বাংলাদেশ চাইতেছি, যার কাছে আছে সেই আমাকে দেয় না। আজকে যারা যারা দাওয়াত গ্রহণ করেছেন, আর বললাম না, কাজে কোন সমাজের সাথে কাজ করি এটা ব্যাং মাপার চেয়েও জটিল। তারপর আশাবাদী ইনশাআল্লাহ। কাজেই ধীর স্থিরভাবে আমাদের আগাতে হবে। উপদেষ্টা প্রেসিডেন্ট গঠন আমি আর বেশি দূর আগাতে চাই না। যারা যারা এসেছেন নামটা দিয়ে দেবেন। আপনাদের কঠিন পরিশ্রম এবং ত্যাগ তিতিকার উপরই ধীরে ধীরে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে আন্দোলন দাঁড়িয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সহযোগিতা কামনা করে, দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে। আমি বই লিখে দিয়ে দিয়েছি, ব্যাপক বড় ভলিউম ইসলামিক এর সাংগঠনিক প্রক্রিয়া, যেটা কয়েকশো পৃষ্ঠা, ডক্টর মুজাফর সাহেব পরামর্শ, পার্লামেন্ট কীভাবে চলবে ইসলামিক, তার বই লিখে ফেলেছি। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার স্বরূপের উপরে সেমিনার আগামী শুক্রবার হবে। যতটুকু পারি 10-20টা বই সামনে আছে,
সৌদি আরবের লেখকদের, মিশরি রাইটারদের ইত্যাদি ইত্যাদি, পুরাতন নতুন একটু গুছানোর চেষ্টা করছি। আপনাদের প্রচুর শুনতে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর কাছে আসতে হবে। এই শেখেরা যারা যারা বড় বড় আছেন, তৌহিদের উপরে আলোচনা করেন, মাযহাবের উপর আলোচনা করেন, মাসালার উপর আলোচনা, যথেষ্ট আলোচনা করেন। ব্রেনটা এই দিকেও কিছু দেন, বই পুস্তক যথেষ্ট আছে। সৌদি আরবের বিচার ব্যবস্থা, কেন্দ্রের বিচার ব্যবস্থার উপর কিছু লেখেন, পুলিশি ব্যবস্থার উপর কিছু লেখেন, জেলের ব্যবস্থার উপর কিছু লেখেন, ইত্যাদি ইত্যাদি। আপনার কিছু টুকটাক 2-4 পৃষ্ঠা দেওয়া শুরু করেন। ইসলামী সংবিধান আছে। আচ্ছা, যাই হোক, ওটা টুকটাক করে বোধগম্য করে আপনার বাজারে সারেন, বাজারে খাওয়ান, বক্তব্য দেওয়া শুরু করেন, যাতে মানুষগুলো প্রস্তুত হতে পারে। একদিনে সহজে হঠাৎ হয়ে যাবে না তো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।